নিশ্চয়ই তোমরা দেখছো। দেখার পর ব্রিফ, শর্ট এগুলোকে বিশেষভাবে পড়তে বলেছিলাম, সাথে যদি ব্রড কোশ্চেন্স যেগুলো আছে সেগুলো একটু দেখে নিতে বলেছিলাম। তো বলো কী অবস্থা ব্রিফ, আগে ব্রিফ কোশ্চেনে আসি। ব্রিফ কোশ্চেনে কোনো সমস্যা আছে? ব্রিফ কোশ্চেন নিয়ে যদি সমস্যা থাকে একটু বলতে পারো। ব্রিফ কোশ্চেনে কারো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, যদি সমস্যা না থাকে তো ভালো কথা। যদি ব্রিফ কোশ্চেনের সমস্যা না থাকে তো তোমরা শর্ট কোশ্চেন নিয়ে বলতে পারো। আর যাদের সমস্যা তারা একটু হাত তুলবে, আমি জিনিসগুলো বোঝাই দিচ্ছি। শর্ট কোশ্চেন নিয়ে সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে ব্রিফ এবং শর্ট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এখানে ব্রিফ খুবই কম, তাই না? দেওয়া আছে ব্রিফ কোশ্চেন মনে হয় কয়টা মাত্র দেওয়া আছে। শর্ট তো কম স্যার। হ্যাঁ, শর্ট, ব্রিফ, কারণ ছোট্ট একটা ইয়া তো এখানে কোশ্চেন সংখ্যাও কম, এবং এখান থেকে হ্যাঁ মাত্র 7টা ব্রিফ দেওয়া আছে। আর শর্ট কোশ্চেন এখানে হয়তো দুই তিনটা দেওয়া আছে। হ্যাঁ, 4টা মতো দিয়ে রাখছি। এগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, তো আশা করি তোমরা পড়েছো, কারণ গতদিন আমরা যে আলোচনাগুলো করেছি তার মধ্যেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। তো তো সাথে কি ব্রড কোশ্চেনগুলো একটু দেখে নিতে পারছিলা, দেখছিলা কি অবস্থা? জি স্যার। ঘুরে ফিরে পারি তো নাই স্যার। ঘুরে ফিরে তো সব একই জিনিস নাকি? রিফরমেশন কি, এটার কেন হয়েছিল, এই বিষয়গুলো সম্পর্কে এই একটা কোশ্চেনই মেনলি থাকে ঘুরে ফিরে। এর সাথে ডেভেলপমেন্ট অফ ড্রামার ক্ষেত্রে মেডিয়েবল, মিরাকল প্লে, মোরালিটি প্লে এগুলো একটু অ্যাড করে দিয়েছি এর সাথে, যেটা আমাদের পরবর্তী এইজের সাথে লাগবে আর কি। তো ব্রড কোশ্চেন কি সবাই পড়তে পেরেছো? একটু দেখেছো কি না? স্যার দেখেছি। হ্যাঁ, বুঝতে কোথাও যদি প্রবলেম থাকে কারো একটু বলো, তাহলে ওই জায়গাটা পড়াই দিই। না হলে তোমাদের এই পড়াটা তো থাকবে ব্রড, এর সাথে আমরা এলিজাবেথের এজটা পড়বো। আচ্ছা, একটু আজান শুরু হয়েছে কাছাকাছি মসজিদটা, এই জন্য একটু 2 মিনিট অফ রাখলাম। হ্যাঁ, 2 মিনিট আজানটা শেষ হয়ে যাক, তারপরে আমি শুরু করছি। আচ্ছা, তাহলে উম, এখানে কি কোনো ব্রড কোশ্চেন পড়াই দেওয়া লাগবে কোনোটা? স্যার ফার্স্ট কোশ্চেনের যে দ্বিতীয় পেজের লাস্ট প্যারাটা একটু পড়াই দেন। ফার্স্ট কোশ্চেনের দ্বিতীয় সেকেন্ড পেজের পেজ লাস্ট প্যারা লাস্ট। এটা না? জি স্যার। আচ্ছা আচ্ছা, রিফরমেশনটা কেন হয়েছিল, আর রিফরমেশনটা হয়েছিল কিসের বলো তো? খ্রিস্টান চার্চের। ধর্মীয়। ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে, তাই না আন্দোলনটা হয়েছিল? এবং জি স্যার। ধর্মীয় সংস্কারের বিষয়ে মেনলি হয়েছিল এখানে। হ্যাঁ, তো সেখানে আমরা দেখেছিলাম কি যে ক্যাথলিক যে ক্রিশ্চিয়ানিটির যে ক্যাথলিক যে কমিউনিটি, সেখানকার যারা ক্লার্জি সোসাইটি রয়েছে বা কমিউনিটি রয়েছে, তারা জনগণের উপরে বিভিন্নভাবে হুম, তাদের বানানো মতামত চাপিয়ে দিয়ে তারা তাদেরকে এক্সপ্লয়েট করত। তো পরবর্তীতে যখন রিফরমেশন হলো, তখন রিফরমেশনের প্রধান উদ্দেশ্য হলো যে গডের সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ থাকবে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তির, তাই না? এখানে কেন আমাদেরকে অন্যের কথা শুনতে হবে? তাই তো একজন ক্লার্জিম্যান সে হয়তো গডের প্রচার করবে, হ্যাঁ, কিন্তু আমার গডের সাথে রিলেশনশিপ কি আমার ক্লার্জিম্যানকে মাধ্যম হিসাবে করতে হবে? বিশপ বা পাদ্রীকে মাধ্যম হিসাবে কি গডের সাথে রিলেশনশিপ হবে, নাকি আমার ব্যক্তি আমার সাথে সরাসরি গডের রিলেশনশিপ থাকতে হবে, কোনটা? আমার সাথে সরাসরি হ্যাঁ, নিজের এখন সাথে। যদি আমি মনে করি যে না, বিশপ পাদ্রী আমার মাঝখানে এসে দাঁড়াবে এবং তাদের কাছে আমি পাপ ক্ষমা চাইবো, তারা আমার হয়ে গডের কাছে প্রার্থনা করবে এবং গড আমাকে পাপ ক্ষমা করে দিবে, এরকম তো কোনো চ্যানেল নেই আছে গডের সাথে রিলেশনশিপের, যে থার্ড পার্সন লাগবে এখানে একটা।
ঠিক ওই মানে ম্যাচ মেকারের মতো, হ্যাঁ, যে বিয়ের জন্য যেমন পাত্রী খোঁজার ক্ষেত্রে বা পাত্র খোঁজার ক্ষেত্রে একজন কি থাকে, কি বলে যেন তাকে, ঘটক থাকে। ঘটক থাকে, হ্যাঁ, তা ওরকম তো বিষয়টা এখানে না, তাই না? তাই বলছে রিফরমেশন সবচেয়ে গুরুত্ব দিয়েছিল কিসে? দ্য রিফরমেশন এমফাসাইজড আ পার্সোনাল রিলেশনশিপ উইথ গড অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফর ওয়ান্স ফেথ। এবং সে গডের উপর বিশ্বাস করবে কি না করবে, তাই তো তার পাপ করলে পারে তাকে কি শাস্তি দিবে না দিবে, এই পুরোটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, তাই তো? আমাকে কেন একজন পাদ্রী পুরোহিতের হয়ে গডের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে? তাই বলছে দিস ফোকাস অন ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড পার্সোনাল পাইটি ইনফ্লুয়েন্স লিটারেচার উইথ রাইটার্স এক্সপ্লোরিং থিমস অফ ইন্ট্রোস্পেকশন, কনসিয়েন্স অ্যান্ড পার্সোনাল স্যালভেশন। আর এই ইন্ডিভিজুয়ালিজম একটা বড় বিষয়, কিন্তু ইন্ডিভিজুয়ালিজম না, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যেটা আমি আমার বিষয়টা নিয়ে ভাববো, আমি আমার অপরাধ নাকি আমি আমার ভার্চু এগুলো নিয়ে আমি ডিল করব, তাই না? আর এই কারণেই এই সময়ে যতগুলো লেখালেখি হয়েছে অধিকাংশই ইন্ডিভিজুয়ালিজম। যেমন হচ্ছে আমরা যদি বলি যে পরবর্তী যখন আমরা দেখব ক্রিস্টোফার মার্লোর লেখা দ্য ডক্টর ফস্টাস, হ্যাঁ, ডক্টর ফস্টাস, এই ডক্টর ফস্টাসের মাধ্যম দিয়ে দেখানো হয়েছে সে ব্যক্তি যদি নিজে পাপ করে তাহলে তার পুরো দায় তাকে বহন করতে হবে, এক্ষেত্রে কেউ দায়ী হবে না, হ্যাঁ। তাই বলতেছে এর মাধ্যম দিয়ে কী হয়েছে, উইথ রাইটার এক্সপ্লোরিং থিমস, তাহলে এই ইন্ডিভিজুয়ালিজমের কারণে বা ওই মতবাদের কারণে তৎকালীন সময়ে রাইটারেরা যে বিষয় নিয়ে লেখালেখি করছে সেই বিষয়গুলো হলো কি ইন্ট্রোস্পেকশন, মানে কি কোনো কিছু নিয়ে নিজস্ব চিন্তাভাবনা, রিফ্লেকশন, কনসেন্স নিজস্ব বিবেক, এবং পার্সোনাল স্যালভেশন মানে ব্যক্তিগত মুক্তি, হ্যাঁ, স্যালভেশন মানে কি মুক্তি, তাই না? অপরাধ মুক্তি, সেটা হবে কি নিজস্ব। তাই আমি অপরাধ করলে আমার কী ধরনের পাপ হবে, সেই পাপের কারণে আমার কি শাস্তি হবে, হ্যাঁ, সে শাস্তি কে ভোগ করবে এবং আমি সেই শাস্তি থেকে কিভাবে মুক্তি পাবো, পুরোটাই একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করবে। তাই বলছে উইথ দ্য প্রোটেস্ট্যান্ট এমফাসাইজ অন পার্সোনাল পাইটি, অতএব প্রোটেস্ট্যান্টরা গুরুত্ব দিয়েছে কার উপর? ব্যক্তিগত বিশ্বাসের উপরে, অ্যান্ড ডিরেক্ট এনগেজমেন্ট উইথ রিলিজিয়াস টেক্সটস, এবং একজন ব্যক্তি যে যে ধর্ম মানবে সে অবশ্যই সেই ধর্মের যে বইটা রয়েছে, টেক্সট রয়েছে, সেইগুলোর সাথে সে সরাসরি এনগেজমেন্ট থাকবে। অতএব আমাকে কেন বাইবেল পড়িয়ে একজন যাজক শোনাবে, পাদ্রী শোনাবে? আমি কি পড়তে পারি না? অবশ্য আমার একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় এটাকে আমি পড়ে বুঝতে পারি। অতএব আমার রিলিজিয়াস টেক্সটের সাথে, রিলিজিয়াস কথাবার্তা বিশ্বাসের সাথে আমার সরাসরি এনগেজমেন্ট থাকবে, এবং ডেভোশনাল লিটারেচার ফ্লারিস্ট। আর এই কারণে কি হয়েছে, ওই সময় যে সকল সাহিত্যকর্ম হয়েছে অধিকাংশই হচ্ছে এই ধর্মীয় প্রার্থনা, বিশ্বাস, অবিশ্বাস, এগুলোর উপর ডিপেন্ড করে। তারপর রাইটার প্রডিউসড ওয়ার্কস ডিজাইন টু গাইড ইন্ডিভিজুয়াল ইন দেয়ার স্পিরিচুয়াল জার্নি অ্যান্ড ডিপেন দেয়ার রিলিজিয়াস কমিটমেন্ট। অতএব ওই সময়ের রাইটাররা যা কিছু লিখেছে সবগুলোই ছিল একজন ব্যক্তিকে তাদের আধ্যাত্মিক যে জার্নি, তাই তো, তাদেরকে গাইড করা এবং রিলিজিয়াস কমিটমেন্টকে কীভাবে আরও গভীর করা যায়, হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসকে আরও কীভাবে গভীর করা যায়, সেগুলোর উপরেই মেনলি তৎকালীন সময়ে লেখালেখিগুলো হয়েছে। যেমন হচ্ছে ডেভোশনাল লিটারেচার ইনক্লুডিং ওয়ার্কস বাই অথর্স লাইক থমাস মুরের ইউটোপিয়া আমরা পেয়েছি, তাই না? তারপর জন ব্যানিয়ান, এরা লিখেছে কি রিফ্লেক্ট দিস শিফট টুয়ার্ড ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। তারা যে বইগুলো লিখেছে অধিকাংশই একজন ব্যক্তি কেন্দ্রিক, তাই তো, তার অপরাধ কর্ম করা, তারপর সেখান থেকে মুক্তির জন্য তার প্রায়শ্চিত্তকরণ এবং শেষ পর্যন্ত মুক্তি পাওয়া, এইরকম কিছু বিষয় নিয়ে এই বইগুলোতে লেখা হয়েছে। যেমন জন ব্যানিয়ানস দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ইজ আ নোটেবল এক্সাম্পল অফ এলিগোরিক্যাল ডেভোশনাল লিটারেচার। তার রেনেসান্স মানে রিফরমেশন পিরিয়ড মানেই হচ্ছে কি ধর্মীয় একটা সংস্কার, যেখানে তৎকালীন সময়ে চার্চের একটা আধিপত্য ছিল ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে। তো সেই সময়ে করলো কি, কিছু যাজক যারা ওই ক্যাথলিক চার্চের সাথে রিলেটেড ছিল, তারাই মানে বিষয়টাকে নিউট্রাল পর্যায়ে দেখলো যে না, চার্চ কখনোই একজন ব্যক্তির উপরে সরাসরি ব্যক্তির বিশ্বাস, ব্যক্তির পাপবোধ, ব্যক্তির প্রায়শ্চিত্তকরণ, এগুলোর উপর চার্চ সরাসরি প্রভাব বিস্তার করতে পারে না। এটা সম্পূর্ণ ব্যক্তির ব্যাপার, কিন্তু তাকে বোঝানো যেতে পারে বা তাকে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে, কিন্তু সরাসরি তাকে এক্সপ্লয়েট করার অধিকার চার্চের নেই। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর বলো যদি কারো কোনো প্রবলেম থাকে বা এই কোশ্চেনের কোনোটা যদি পড়াই দেওয়া লাগে বলো, না হলে আমরা
আমাদের যে পরবর্তী এজটা আছে সেই এজটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কারণ ওই এজটা একটু বড়, ওখানে একটু সময় নেবে আমাদের। এটাতে কি আমি সময় দিব আর না চেঞ্জ করব বলো তো কেউ? বাকিরা সবাই মতামত দিবা, শুধু চুপচাপ থাকলে তো আমি বুঝবো না যে আসলে পড়েছো কি পড়োনি, বলো। হুম। চেঞ্জ করতে শুরু করেছি। স্যার তেমন কোনো সমস্যা নাই, আমরা নতুন এজে চাইলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে যদি কারো সমস্যা থাকে আগামী ক্লাসে বলবা। আর যারা পড়োনি তারা অবশ্যই পড়ে নিবা। হুম, একটু পড়ে নিও। আচ্ছা। আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো শোনার জন্যই অপেক্ষা করতেছি। হ্যাঁ, বলতে হবে। রিকোয়েস্টটা হচ্ছে স্যার, যে পিডিএফ গুলো স্যার কি একটু আগে দেওয়া যায় না? দেখা গেছে আমি একটু ফটোকপি করি, তো তার জন্য দেখা গেছে আপনি পিডিএফ দেন, ক্লাস করানোর পরে পিডিএফ দিচ্ছেন। হ্যাঁ একটু হ্যাঁ। দিন দিয়া এরপরে একটু আমার প্রবলেম হচ্ছে। তো সবগুলো যদি একটু পিডিএফ দিয়ে দিতেন তাহলে আমি একসাথে করে নিয়ে আসতাম। আসলে বিষয়টা হচ্ছে যে আমি তো যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলোকে আমাকে এডিট করতে হয়। যখন এখন তোমাদের যেমন ইয়া করে আমি কোশ্চেন আনসারগুলোকে এডিট করলাম, করে তারপরে দিলাম, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো তুমি যদি মনে করো যে এইচ ভিত্তিক, একবারে হয়তো সম্পূর্ণটা আমি দিতে পারতেছি না, হ্যাঁ, সম্পূর্ণগুলো। কারণ এখানে দেখো আমি এলিজাবেথান এইজের কোশ্চেনগুলো কোথায়, এখানে। হুম, এই যেমন দ্য রেনেসাস পিরিয়ডে আমরা আছি, রেনেসাস পিরিয়ডের এই কোশ্চেনগুলো কিন্তু আমি আনসারগুলোকে আবার পুনরায় এডিট করলাম, কোনোটা বাদ দিলাম, কোনোটা ইয়া করলাম, ঠিক আছে? এগুলো করে তারপরে আমি যেহেতু দিই, এই জন্য একটু সময় লাগে। যে আমি হয়তো দেখাচ্ছে যে যে এইজটা পড়াচ্ছি সেই এইজের ইয়াটা করতে হচ্ছে আমাকে, হ্যাঁ, কারণ দুই তিনটা ব্যাচের জন্য আমাকে প্রতিনিয়ত এগুলোকে আপডেট করা, ওগুলোকে দেওয়া, এই কাজগুলো করতে হয়, হ্যাঁ। এই জন্য দেখা যাচ্ছে একসাথে হয়তো আমি দিতে পারতেছি না। এই জন্য যেমন আজকে আমি তোমাদের হয়তো এলিজাবেথান এইজের যে শিটগুলো রেডি করেছি বা রেডি করা আছে, যেগুলোকে আপডেট আবার পুনরায় একটু দেখলাম, সেগুলো করে আবার আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই হচ্ছে একটু সমস্যা। হুম। আর যদি বলো তাহলে দেখা যাচ্ছে যে আমি ক্লাস, যে যে এইজটা ক্লাস শুরু করব তারগুলো হয়তো আমি একটু আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি খুব সমস্যা হয়, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ। এটা করলে অবশ্যই ভালো হয়। আচ্ছা, তাহলে আমি হয়তো দেখা যাচ্ছে যেটা পড়াবো তার আগে আমি দিয়ে দিব। এটা কোনো ব্যাপার না। কারণ যেমন অনেক কিছু আছে কি যে অনেক নোট অলরেডি রেডি করা আছে যেগুলো গতবারের ছিল, কিন্তু ওখানে দেখা যাচ্ছে আমার সালগুলো কোনটা এসে গেছে কোনটা হয়নি, আসেনি, আবার কিছু কিছু বিষয় আমাকে আবার আপডেট করতে হচ্ছে, হ্যাঁ। যেমন এর আগের বার তোমাদের এলিজাবেথান এই রেনেসাস পিরিয়ডের এজগুলোকে, এর ভিতরে যে এজগুলো আছে এগুলো আলাদা আলাদা করি নাই। এটা আজকে দেখো এই যে মোটামুটি 16 নভেম্বর, হ্যাঁ, মানে 16 নভেম্বরে অ্যাড করেছি, মানে আজকে মানে এইগুলোর আর কোশ্চেনগুলো রেডি আবার নতুন করে আপডেট করতেছি। এখানে যে এইজগুলো আছে সেই এইজ হিসাবে আলাদা আলাদা করা ছিল না শিটগুলো, হ্যাঁ। কারণ এই রেনেসাস পিরিয়ডের মধ্যে টোটাল আমরা 5টা 6টা এজ পাবো, সেই এজগুলো একসাথে করা ছিল। তো সেইগুলোকে আবার আমি দেখাচ্ছি এই নোটগুলোকে একটু রেডি করতে হয়েছে। এইভাবে যেহেতু দিচ্ছি, কারণ আগে যেভাবে পড়িয়েছি সেগুলো তো একটা বই থেকে পড়ানো হয়েছে, হ্যাঁ। এই জন্য দেখাচ্ছে এগুলোকে আমি আবার নতুন করে একটু দেওয়ার চেষ্টা করছি শর্ট করে, হ্যাঁ, যেগুলো তোমাদের জন্য। কারণ দেখাচ্ছে যে অনেক বড় হয়তো পড়তে পারবা না, এই জন্য দিতে হচ্ছে, দেখাচ্ছে এই জন্য একটু সময় লাগতেছে। তো যেগুলো দেওয়া হয়ে যাচ্ছে তোমরা একটু পড়ে নিবা। তবে আমি দেখি আগামী দিন থেকে তাহলে যে এইজটা শুরু করব সেই এইজের পিডিএফগুলো আমি আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। যারা হয়তো ফটোকপি বা প্রিন্ট করো তারা করে নিতে পারবা। সবাই তো মনে হয় করো না, তাই না? আমি তো জানি না যে তোমরা আসলে প্রিন্ট করো, তা না হলে তো একটা ব্যবস্থা হতো। কারণ এতগুলো প্রিন্ট করে কি খরচ চালানো যাবে বলো তো? স্যার আসলে সবসময় মোবাইলে দেখতেও আর কি হ্যাঁ, খুব না একটা সেটা তো সুবিধা অবশ্যই। মনে হয় না, তো হুম হুম। এই জন্যই প্রিন্ট করে নেওয়া। আচ্ছা স্যার, মোবাইলে পড়লে কেরম জানি আচ্ছা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে, এই জন্য প্রিন্ট করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না তোমরা যে করো সেটা তো জানি না, এই জন্যই আমি আচ্ছা ঠিক আছে, আগে থেকে তাহলে আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অন্তত একটা এজ যেটা হয়ে যাবে সেগুলো। আচ্ছা, তো আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। তাহলে আমরা মোটামুটি এখন চলে যাই আমাদের রেনেসাস পিরিয়ডে, হ্যাঁ। রেনেসাস পিরিয়ডের যে অংশটুকু আছে সেখানে আমরা চলে যাব। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, রেনেসাস পিরিয়ড আমাদের হচ্ছে 4র্থ নম্বর পিরিয়ড, তাই না? এর ভিতরে আছে কয়টা পিরিয়ড দেখো তো? রেনেসাসের মধ্যে আমরা পাচ্ছি
এলিজাবেথান এইজ, জ্যাকোবিয়ান এইজ এবং পিরিটান এইজ, তাই না? হুম। এখন এই আমরা যখন এবিসি পড়তেছি তখন একটু ভিন্ন হচ্ছে না? যখন এবিসি, কমনওয়েলথ। হ্যাঁ, তখন ওখানে আবার কোন দিন চলে আসছে বলো তো ওই জায়গায়? ক্যারোলাইনার কমনওয়েলথ পিরিয়ড চলে আসে। হ্যাঁ, তো এইখানে আমি এই জায়গাটা এভাবে দেখিয়ে দিয়েছি তোমাদের কোশ্চেন আনসারে, এই যেটা কোশ্চেন আনসারগুলো রেডি করেছি ব্রিফ। আর এটা হচ্ছে দেখো এলিজাবেথান এইজ, এটা তো একটাই এইজ 1558 থেকে 1603। এরপর হচ্ছে জ্যাকোবিয়ান এইজ, ক্যারোলাইন এইজ এবং কমনওয়েলথ পিরিয়ড। হ্যাঁ, এর ভিতরে দেখো পিরিটান এইজের সময়টা কতটুকু বলা হচ্ছে, আনুমানিক, এগুলো সবই আনুমানিক। দেখো পিরিটান এইজ 1620 থেকে 1660, তাহলে এটা কি জ্যাকোবিয়ান এইজের থেকে শুরু হয়েছে না মনে হচ্ছে? জ্যাকোবিয়ান এইজের কত বছর পেয়েছে? 5 বছর। ওখানে হচ্ছে 5 বছর নাকি? হ্যাঁ, 1625 যেহেতু জ্যাকোবিয়ান এইজ 1625 পর্যন্ত, তার মানে এই এইজগুলো হচ্ছে রাজনৈতিক, তাই তো, যে হিস্ট্রি তার উপর ভিত্তি করে। আর এই এইজটা হচ্ছে বিবেচনা করা হচ্ছে এর রিলিজিয়াস ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে। তার মানে এই এইজগুলোও যা, এই এইজও তাই, শুধু এর আলোচনাটা হবে একটু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড এবং তার উপর ভিত্তি করে। আর এখানে আলোচনা হবে রাজা, রাজনৈতিক ট্রেন্ড এবং তার সাথে লিটারেচারের লিঙ্ক ধরে, তাই না? আর এই পুরোটাই হচ্ছে কি আমাদের রেনেসাঁস পিরিয়ড, তাই না? এই যে এলিজাবেথের এজ থেকে শুরু করে একদম কমনওয়েলথ পিরিয়ড পর্যন্ত পুরোটারই ইফেক্ট হচ্ছে কার? আমাদের এই রেনেসাঁস পিরিয়ডে। তারপরে এই রেনেসাঁস পিরিয়ডটা যখন আমি পড়বো তখন এই সব কথা এর ভিতরে চলে আসবে। আর যখন আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করব তখন সেখানে এলিজাবেথান এজ আসবে, তারপর জ্যাকোবিয়ান এজ আসবে, এইভাবে। তো আমি ঠিক সেইভাবে এখানে ওইটাকে আলাদা আলাদা করার চেষ্টা করেছি। দেখো প্রথমে আমি ওভারঅল রেনেসাঁস পিরিয়ডটা নিয়ে কথা বলেছি, তারপরে এলিজাবেথান এজ, তারপর জ্যাকোবিয়ান এজ, তারপর ক্যারোলাইন এজ, তারপর কমনওয়েলথ পিরিয়ড এবং শেষে গিয়ে পিরিটান এজ। এই পিরিটান এজের ভিতরে আবার আমি ওই তিনটা, যেটা জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ এবং কমনওয়েলথ পিরিয়ডের যে ইফেক্টটা সেটা এনে দিয়েছি, তাতে তোমরা একবারে বিষয়টাকে বুঝতে পারো যে আসলে সবগুলো ঘুরে ফিরে প্রায় একই জিনিস। হ্যাঁ, একই রাইটার, একই আইডিয়াল, শুধু একটা রাজনৈতিক, একটা ধর্মীয়, এই জায়গাটা শুধু একটু পার্থক্য হয়েছে। তো প্রথমে আমরা রেনেসাঁস পিরিয়ডটা একটু দেখি। রেনেসাঁস পিরিয়ডের যে ধারাবাহিকতা, এইজ, এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল করি। দেখো তাহলে রেনেসাঁস পিরিয়ড এর প্রভাবটা আমরা দুইভাবে দেখব। একটা হচ্ছে পুরো রেনেসাঁসটা আসলে কোথায় শুরু হয়েছিল? এটা কি ইংল্যান্ডে শুরু হয়েছিল রেনেসাঁসটা, বলো তো? স্যার এটা ইতালি, রোমে। হ্যাঁ, ইতালিতে শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, ইতালির ফ্লোরেন্স শহরে মেইনলি রেনেসাঁসটা শুরু হয়, রেনেসাঁস। হ্যাঁ হ্যাঁ, ফ্লোরেন্স শহরে। হ্যাঁ, তার মানে এটা এটা ইউরোপ কেন্দ্রিক। প্রথমে ইটালি, রোম বা গ্রিস, এগুলোতে মেইনলি ইফেক্ট পড়ে, তার পরবর্তীতে এটা ইংল্যান্ডে আসে আর কি। হ্যাঁ, তো সেটাই আমরা এখানে দেখবো। দেখো দ্য রেনেসাঁস আর ট্রান্সফরমেটিভ পিরিয়ড স্প্যানিং রাফলি ফ্রম 14th to 17th সেঞ্চুরি। হ্যাঁ, তাহলে 14th to 17th সেঞ্চুরি মানে 14 মানে হচ্ছে কি ওই 1300, তাই তো, এরকম সময়ে। এটা যদিও 1353 বা এরকম থেকে শুরু হয়, 1350 ধরে নিব। আর 17th সেঞ্চুরি মানে ওই 1660 বা এই সময়ে, ওই পর্যন্ত এর স্প্যানিং বা সময়সীমা আর কি। এবং মার্ক দ্য ব্রিজ বিটুইন দ্য মিডল এজেস অ্যান্ড মডার্ন এরা, এবং এটা কি করে একটা মানে লিঙ্ক লাগায় মিডল এজের সাথে আধুনিক চিন্তাভাবনার। তাহলে অরিজিনেটিং ইন ইটালি, ইভেন্চুয়ালি স্প্রেডিং অ্যাক্রস ইউরোপ, দিস কালচারাল রিভার্থ ওয়াজ characterized by a renewed interest in classical antiquity, humanism and innovation in art, science and politics. একটা জিনিস খেয়াল করতে হবে, এই রেনেসাঁস আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো কিন্তু রিফরমেশন, তাই তো? রেনেসাঁসটা এসেছে রিফরমেশনের হাত ধরেই, বুঝতে পারছো? কারণ কি রিলিজিয়াস যে একটা রিফরমেশন ঘটেছে, সেখান থেকেই মানুষ ধর্মীয় চিন্তাভাবনা থেকে বা ধর্মীয় গণ্ডি থেকে বার হয়ে এসে তৎকালীন সময়ের চলমান ছিল যে সকল ক্লাসিক্যাল রাইটিং, তাই তো, চিন্তাভাবনা, তার উপরে তারা আবার ঝুঁকে পড়ে। কারণ আমরা জানি ক্রিশ্চিয়ান রিলিজিয়ন পূর্ববর্তী, যেটা আমরা পেয়েছিলাম হচ্ছে আর্লি বা মিডল ইংলিশ পিরিয়ডে, ক্রিশ্চিয়ান রিলিজিয়নের পূর্ববর্তী ইউরোপে কোন ধর্ম প্রচলিত ছিল? তারা কোন ধর্মের ছিল? প্যাগানিজম। প্যাগানিজম। প্যাগানিজম ছিল। এই যে ক্লাসিক্যাল রাইটিংগুলো অধিকাংশ ছিল কি প্যাগানিজম বা প্যাগান বা মিথোলজিক্যাল রাইটিং। তো ক্রিশ্চিয়ান ধর্ম আসলো, মানুষের মধ্যে একটা মানবতা প্রচার হলো, কিন্তু কেমন করলো যে ওই ক্রিশ্চিয়ান ধর্মের প্রভাবটাকে ব্যবহার করে কিছু ক্লার্জিম্যান তাদের স্বার্থ উদ্ধার করা শুরু করলো। এতে মানুষের দম বা নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। তখন তারা করলো কি, এই ধর্মীয় যে আকড় থেকে মুক্তি পেয়ে তারা একটু দম যেন ছাড়লো। হ্যাঁ, এই জন্য যখন তারা
রিফরমেশনের মাধ্যমে ধর্মীয় প্রভাব থেকে বার হয়ে গেল, তখন তারা মোটামুটি ধর্মের সাথে সাথে রোম বা গ্রিক বা রোমান বা গ্রিস, তাই তো, বা গ্রিক যে কালচার, যে রাইটিং, সেগুলো তারা পড়ার মাধ্যমে তৎকালীন সময়ের হিউম্যানিজম বা বিভিন্ন আর্ট, সায়েন্স, পলিটিক্স, এগুলোতেও তারা মনোনিবেশ করতে শুরু করলো। তাহলে এইটাই হচ্ছে মেইনলি রেনেসাস। রেনেসা মানে হচ্ছে কি, নতুন করে কোনো কিছুর উত্থান। হ্যাঁ, রেনেসাসের লিটারাল মিনিংটাই হচ্ছে রিবার্থ। রিবার্থ মানে কি, নতুন করে যেন জন্ম নেওয়া, তাই না? দেখো এই যে বলবো, দ্য রাইজ অফ দ্য রেনেসাস ওয়াজ রিবার্থ। রিবার্থ, এই যেখানে দেওয়া আছে রিবার্থ, পুনর্জন্ম, তাই তো, বা পুনর্জন্ম যেটা আমরা বলি। দ্য রাইজ অফ দ্য রেনেসাস ওয়াজ ড্রিভেন বাই আ কনফ্লুয়েন্স অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্যাক্টরস। বেশ কিছু ব্যাপার রয়েছে, মার্কিং ইট ওয়ান অফ দ্য মোস্ট পিভটাল। এটা গেল। দেখো, দ্য রেনেসাস ডিরাইভ ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড ফর রিবার্থ ওয়াজ আ কালচারাল, intellectual and artistic movement that emerged in Europe between 14th to 17th century. It marked the transition from, এটা তো একই কথা আসতেছে, এই জায়গায় একটু খেয়াল করো, বলতেছে দ্য রেনেসাস বিগান, দেখো, ইন ইটালি, পার্টিকুলারলি ইন সিটিজ লাইক ফ্লোরেন্স অ্যান্ড ভেনিস, বিফোর স্প্রেডিং টু দ্য রেস্ট অফ দ্য ইউরোপ। তাহলে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ার পূর্বে এগুলো মেনলি ইটালির এই কয়েকটা শহরেই প্রচলিত হয়েছিল। এবং এই রেনেসাসের মাধ্যমে মানুষের মধ্যে কি হলো, আর রিভাইভাল অফ ইন্টারেস্ট ইন দ্য ক্লাসিক্যাল আর্টস বা আইডিয়াস, আর্ট আর নলেজ অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। তার মানে ক্লাসিক্যাল রাইটিং বলতে আমরা মূলত এই দুই দেশের রাইটিংকে বুঝি, গ্রিক রাইটিং এবং রোমান রাইটিংকে। তাহলে গ্রিক এবং রোমান রাইটিংগুলো মেনলি ছিল হচ্ছে ওই প্যাগানিজম, মিথোলজিক্যাল কাহিনী, হোমার, ইলিয়াড, তাই তো, তারপর হচ্ছে আরও যে সকল ড্রামা ছিল বা তৎকালীন সময়ে সায়েন্স ভিত্তিক যে ব্যাপারটা ছিল, অ্যারিস্টটল, প্লেটো, এই যে রাইটিংগুলো, এইগুলোর প্রতি মানুষের আগ্রহ জেগে উঠলো। ঠিক আছে, তাই বলতেছে এই রেনেসাস পিরিয়ডের বেশ কিছু ফিচার রয়েছে। ফিচারের মধ্যে প্রথমটাই হচ্ছে রিডিসকভারি অফ ক্লাসিক্যাল এন্টিকুইটি। হ্যাঁ, এন্টিকুইটি মানে কি, প্রাচীনতা। হ্যাঁ, প্রাচীন যুগের যে সকল লেখালেখি, সেটা হতে পারে কোনো আর্ট, হ্যাঁ, মানে স্ট্যাচু, মূর্তি, এরকমটা হতে পারে, সেখানে কোনো গান হতে পারে, সেটা কোনো সাহিত্যকর্ম হতে পারে, সেটা কোনো বিজ্ঞান বা অন্যান্য যে কোনো ধরনের জ্ঞানভিত্তিক যে লেখালেখি, সেগুলো হতে পারে। এটা হচ্ছে রিডিসকভারি, মানে একসময় এগুলো প্রচলন ছিল, মাঝখানে যখন ক্রিশ্চিয়ানিটি আসলো তখন সেগুলো মানে মোটামুটি আড়াল হয়ে গেল। হ্যাঁ, ধর্মীয় প্রভাবের কারণে মানুষ এগুলো একপেশে করে ফেললো, পরবর্তীতে আবার জনগণ সেগুলোর প্রতি ঝুঁকে পড়লো। তারপরে দেখো, প্রাইমারি ড্রাইভার অফ দ্য রেনেসাস ওয়াজ দ্য রিডিসকভারি অ্যান্ড রিভাইভাল অফ দ্য ক্লাসিক্যাল টেক্সট অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। During the Middle Ages, much of this knowledge had been preserved by Islamic scholars and monasteries in Europe. However, the fall of Constantinople in 1453 played a crucial role in Renaissance rise. তাহলে এইখানে কনস্ট্যান্টিনোপল একটা শহর, তাই তো, এবং সেখানে কনস্ট্যান্টাইন যে রাজা ছিল তার পতনের মাধ্যম দিয়েই মেলি রেনেসাস আবার পুনরায় কী হলো, ফিরে আসছে, তাই না? Many Greek scholars fled to Italy and bringing with them manuscripts and ideas that reignited ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং। তাহলে কনস্ট্যান্টাইনের যে পতন, এই পতনের পরেই মেনলি সেখানে যে সকল স্কলাররা ছিল, তাই তো, যারা হচ্ছে বিভিন্ন চিন্তাবিদ ছিল, তারা মোটামুটি ইতালিতে চলে গেল। ইতালিতে গিয়েই মানে তাদের সাথে যে ম্যানুস্ক্রিপ্ট মানে বুঝো, ম্যানুস্ক্রিপ্ট বলতে কি বোঝায়? পাণ্ডুলিপি। হ্যাঁ, পাণ্ডুলিপিটা কি জিনিস? পাবলিশড হওয়ার আগে লিখিত কোনো কিছু, হ্যাঁ, মানে নোট বা টাইপের কোনো লেখালেখি যেটা পাবলিশ হওয়ার আগেই যে অবস্থানে থাকে সেটাকে পাণ্ডুলিপি বলা হয়। তাহলে সেগুলো তাদের সাথে করে নিয়ে গেল এবং তারা কোথায়, ফ্লোরেন্স এবং ভেনিস, এই জায়গাতে বসবাস শুরু করলো। আর এই জায়গায় বসবাস শুরু করার পরবর্তীতেই ক্লাসিক্যাল লার্নিংটা মোটামুটি সেই সময় সেই জায়গাতে চারিপাশে ছড়িয়ে পড়লো এবং মানুষের মধ্যে একটা বিশেষ ইন্টারেস্ট জেগে উঠলো যে এই লার্নিংগুলো আমাদেরকে নতুন দিগন্ত দেখাতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে দিস রিভাইভাল ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ফিলোসফি অফ হিউম্যানিজম হুইচ এমফাসাইজ দ্য স্টাডি অফ সাবজেক্ট লাইক লিটারেচার, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি ফর আ হিউম্যান সেন্টার্ড পার্সপেক্টিভ রাদার দ্যান আ পিওরলি থিওলজিক্যাল ওয়ান। তার মানে হিউম্যানিজম মানেই হচ্ছে যে কোনো জ্ঞানভিত্তিক স্টাডি বা আলোচনা সেটা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত না, উচিত হচ্ছে হিউম্যান কেন্দ্রিক, মানে মানুষের কল্যাণে, তাই তো। ধর্ম কি মানুষের জন্য নাকি মানুষ ধর্মের জন্য? কোনটা? ধর্ম মানুষের জন্য অথবা মানুষ ধর্মের জন্য? কোনটা? কিভাবে ভাবি আমরা? বলো। ধর্ম মানুষের জন্যই ধর্ম। মানুষের জন্যই ধর্ম, কিন্তু যদি এখন মানুষ ধর্মের জন্য হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? মানুষের জন্যই তাই বলছে ধর্মটা হওয়া উচিত
শুধু ধর্ম না, সাহিত্য, দর্শন, হিস্ট্রি, যেটাই হোক না কেন সেটা হিউম্যান সেন্টার্ড হওয়া উচিত। পুরোপুরি সব কিছু থিওলজি বা ধর্মতাত্ত্বিক বিষয় দিয়ে বিবেচনা করা ঠিক না। তাই বলছে থিঙ্কার্স লাইক পেট্রাক অফেন কল দ্য ফাদার অফ হিউম্যানিজম অ্যান্ড লেটার ইরাসমাস সেলিব্রেটেড হিউম্যান পটেনশিয়াল অ্যান্ড অ্যাচিভমেন্ট ইন্সপায়ারিং আ কালচারাল রেভলিউশন। তার মানে এই যে হিউম্যানিজম নামক বিষয়টাকে প্রচার করেছে হচ্ছে পেট্রাক, তার নাম তো আমরা শুনেছি তাই না, ইটালিয়ান সনেটিয়ার, হ্যাঁ, এবং ইরাসমাস, এই দুইজন বিশেষভাবে এই তত্ত্বগুলো প্রচার করেছে যে ধর্মকেন্দ্রিক আলোচনা থেকে বেরিয়ে এসে মানব কেন্দ্রিক হওয়া উচিত, এবং যেখানে মানুষের কল্যাণে কাজ করা হবে, মানুষকে শোষণ করার জন্য ধর্ম নয়, বরং মানুষকে শান্তিপূর্ণ উপায়ে, সমাজকে শান্তিপূর্ণ উপায়ে পরিচালনা করার জন্য ধর্মের প্রয়োজন আছে। হ্যাঁ, এই বিষয়গুলো প্রচারের মাধ্যমে সেখানে আমরা দেখতে পেলাম কি ক্লাসিক্যাল লার্নিংয়ের প্রতি মানুষের বিশেষ আগ্রহ জেগে উঠল। এরপর হচ্ছে এই সময়ে কি মানে ধর্মীয় প্রভাব থেকে বার হয়ে এসে মোটামুটি মানুষ বিভিন্ন কাজকর্মে তারা জড়িয়ে পড়লো, হ্যাঁ, এবং নিজেকে নতুন করে এক্সপ্লোর করা শুরু করলো, হ্যাঁ, যার যার ইন্টারেস্ট মতে। তাই বলছি দেখো, দ্য ইকোনমিক প্রসপারিটি অফ সার্টেন রিজিয়ন্স ইন ইউরোপ, particularly Italy, laid the financial foundation for the Renaissance. The Italian city-states of Florence, Venice and Milan become wealthy through trade, banking and manufacture. Florence in particular emerged at the cradle of the Renaissance. তাহলে রেনেসাঁসটা মেনলি শুরুই হয়েছিল, জন্মই হয়েছিল ফ্লোরেন্স থেকে, তারপরে আস্তে আস্তে চারিপাশে ছড়িয়ে পড়ে, থ্যাঙ্কস টু দ্য প্যাট্রনেজ অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিজ লাইক দ্য মেডিসি। মেডিসি নামে একটা পরিবার ছিল যে পরিবার অর্থনৈতিক লেনদেন করত। ঠিক, এটা কি জানো যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যাংকিং সিস্টেম কোথায় চালু হয়? প্রাচীন ব্যাংকিং সিস্টেম কোন দেশে? কে বলতে পারবা? এই প্রাচীন ব্যাংকিং সিস্টেমই শুরু হয় এই যে ইতালিতে, এই মেডিসি ফ্যামিলির মাধ্যমে, যারা কি করতো মানুষদেরকে ঋণ দিত অথবা মানুষের টাকা পয়সা তারা সেভ রাখতো। এই যে ব্যাংকিং, আধুনিক যে ব্যাংকিং কার্যক্রম আমরা দেখতেছি, এটা মেনলি শুরু হয় এদের মাধ্যমে। তার জন্য অর্থনৈতিক যে একটা প্রসপারিটি সেটা শুরু হলো। দেয়ার ওয়েলথ, দেখো বলছে দেয়ার ওয়েলথ এনাবল দেম টু স্পন্সর আর্টিস্ট, আর্কিটেক্ট অ্যান্ড স্কলার্স, ফস্টারিং আ ফার্টাইল এনভায়রনমেন্ট ফর ক্রিয়েটিভিটি। এবং এই পরিবার কি করতো, তাদের অর্থনৈতিক সুবিধা স্যার ওই ব্যাংকটার নাম একটু বলবেন? হ্যাঁ, দ্য ব্যাংক অফ সম্ভবত ভেনিস বা এরকম কিছু একটা, হ্যাঁ, আমি ঠিক নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। এই মেডিসি পরিবারের মাধ্যমে, এটা কমার্সে আমাদের ছিল, আমি তো কমার্সের স্টুডেন্ট ছিলাম, কি যেন নামটা এরকমই একটা, মানে ওল্ড নামটা আমার খেয়াল আসতেছে না, কিন্তু ওটা ইয়া করলে এই যে ভেনিস বা এরকমটা হয়। হচ্ছে দেয়ার ওয়েলথ এনাবল দেম টু স্পন্সর আর্টিস্ট, এবং তাদের অর্থনৈতিক শক্তির মাধ্যমে তারা কী করতো, আর্টিস্টদেরকে স্পন্সর করতো, হ্যাঁ, আর্টিস্ট, আর্কিটেকচার, স্কলার, এদের দ্বারা। এতে কি হলো, সেখানে একটা এই যে জ্ঞান বিজ্ঞান চর্চার যে একটা পরিবেশ সেটা মোটামুটি সৃষ্টি হয়েছিল। এছাড়াও আরবানাইজেশন অলসো কন্ট্রিবিউটেড টু দ্য রেনেসাঁস রাইজ। Cities become centers of commerce, educational cultural exchange. As more people moved to urban areas, they were exposed to new ideas and innovation. মানে মোটামুটি অর্থনৈতিক উন্নয়নের কারণেই এই রেনেসাঁসটা আরও বেশি ত্বরান্বিত হয়। এরপর হচ্ছে প্রিন্টিং টেকনোলজি তো হয়েছে, আমরা পড়েছি এর আগে, তাই না? মিডিল এজে প্রিন্টিং প্রেসের কথা মনে আছে তো? নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছো অলরেডি। প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেছিল এবং কত সালে? উইলিয়াম ক্যাক্সটন। হ্যাঁ, আবার বলো নামটা। উইলিয়াম ক্যাক্সটন। ক্যাক্সটন কত সালে? 1576 সালে। 1476 না? 76 সালে। তাহলে যে এই সময় তাহলে অ্যাডভান্সমেন্ট ইন প্রিন্টিং প্রেস। তাহলে প্রিন্টিং প্রেস তো অলরেডি দেখাচ্ছে যে মেইনলি ইংল্যান্ড ভিত্তিক একটা ঘটনা, আর একটা হচ্ছে প্রিন্টিং প্রেসের ব্যবহার বা আরও, তাই তো? তারপর হচ্ছে দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস বাই জোহানেস দেখো গুটেনবার্গ ইন দ্য মিড 15th century রিভলিউশনাইজ দ্য স্প্রেড অফ নলেজ। এই নামটা একটু খেয়াল করো, হ্যাঁ, আমরা যেহেতু ওই নামেই বেশিরভাগ পরিচিত, হ্যাঁ, ওই জায়গাটা মেইনলি হচ্ছে ইংল্যান্ড কেন্দ্রিক, আর এটা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইউরোপ কেন্দ্রিক। হ্যাঁ, তাই বলছে দেখো, ফর দ্য ফার্স্ট টাইম বুকস কুড বি ম্যাস প্রডিউসড অ্যান্ড মেকিং দেম মোর অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। দিস টেকনোলজিক্যাল ব্রেক থ্রু, দেখো এই যে রেনেসাঁসটা আমরা পড়ছি এটা কোন দেশ কেন্দ্রিক হচ্ছে? এখনো ইংল্যান্ডে ঢুকছি আমরা? দেখো না স্যার, ইতালি। আমরা কিন্তু ইতালি বা ইউরোপ কেন্দ্রিক আলোচনা করতেছি। এরপরের
অংশে এসে আমরা ইউরোপ কেন্দ্রিক আলোচনা ইংল্যান্ড কেন্দ্রিক আলোচনা করব। বলছে দিস টেকনোলজিক্যাল ব্রেক থ্রু ফ্যাসিলিটেটেড দ্য ডিসেমিনেশন অফ রেনেসাস আইডিয়াস অ্যাক্রস ইউরোপ, ব্রেকিং দ্য মোনোপলি অফ দ্য চার্চ। দেখো তাহলে চার্চের যে একটা একাধিপত্য, হ্যাঁ, মোনোপলি মানে কি, মোনোপলি বলতে কি কি বোঝায় বলো তো? একক আধিপত্য, হ্যাঁ। তাহলে সে জ্ঞান বিজ্ঞানের উপরে চার্চের যে একক আধিপত্য, এটাকে ভেঙে কী করলো, এম্পায়ারিং ইন্ডিভিজুয়ালস টু এক্সপ্লোর সিকুলার অ্যান্ড সায়েন্টিফিক টপিক্স। মানুষজন কী হলো, ধর্মীয় প্রভাব থেকে বার হয়েছে, অন্তত ধর্ম নিরপেক্ষ যে বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে তারা কিন্তু আলোচনা শুরু করে বা তাদের চিন্তা ভাবনা শুরু করে দিল। দ্য প্রিন্টিং প্রেস অলসো ইনেবল দ্য র্যাপিড স্প্রেড অফ দ্য ওয়ার্কস অফ রেনেসাস থিঙ্কার, তাই না? বিশেষ করে প্রিন্টিং প্রেসের কারণে কি হচ্ছে, রাইটার্সদের রাইটিংগুলোকে দ্রুত কপি করা হচ্ছে এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর সাচ অ্যাজ দ্য লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, নিকোলো ম্যাকিয়াভেলি অ্যান্ড সায়েন্টিস্ট লাইক নিকোলাস কোপারনিকাস। হ্যাঁ, ম্যাকিয়াভেলির কথা কি আমরা শুনছি? বলো, আমরা কোন বইয়ে পড়তেছি, কোন বইয়ে পড়েছি ম্যাকিয়াভেলির কথা? স্যার পৌরমিডিতে পড়ছিলাম, ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়ছি। তারপরে যে পলিটিক্যাল থিওরি ছিল তোমাদের, তাই না, ওখানে? আচ্ছা, ইট ডেমোক্রেটাইজেস লার্নিং অ্যালাউইং আ ব্রডার অডিয়েন্স টু এনগেজ উইথ রেনেসাস আইডিয়ালস। তার মানে এখানে আমরা পেলাম যে প্রিন্টিং প্রেসের বিশেষ প্রভাব, এছাড়া ইকোনমিক প্রসপারিটি এবং আরবানাইজেশন, এবং হচ্ছে রিডিসকভারি অফ ক্লাসিক্যাল এন্টিকুইটি। এগুলো একটু খেয়াল রাখো যে এই প্রত্যেকটা জিনিসই কী করেছে, রেনেসাসের যে প্রসার, সেই প্রসারে কিন্তু মোটামুটি অনেকখানি প্রভাবিত করেছে। ডিক্লাইন অফ ফিউডালিজম অ্যান্ড রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম। ফিউডালিজম সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। দ্য ডিক্লাইন অফ ফিউডালিজম অ্যান্ড দ্য রাইজ অফ সেন্ট্রালাইজড মোনার্কিস created the political conditions for the Renaissance. Feudal lords who had dominated medieval Europe lost their grip on power. কারণ আমরা দেখলাম ফিউডালিজম শেষ হলো কখন, ওই যে 100 Years' War, পিজেন্ট রিভোল্ট, এগুলোর কারণে তো নাকি, ব্ল্যাক ডেথ, এই সব কিছু মিলে কিন্তু একটা পরিবর্তন এসেছিল। ফিউডাল লর্ডস যারা ডোমিনেট করেছে মেডিয়েভাল পিরিয়ডে পুরো ইউরোপকে, তারা তাদের যে প্রভাব সেটা কী করলো, হারাতে শুরু করলো। অ্যাজ কিংস কনসলিডেটেড অথরিটি অ্যান্ড সিটিজ গেইনড ইন্ডিপেন্ডেন্স। This shift allowed for greater social mobility and economic opportunity, fostering an environment where merit and individual achievement were increasingly valued. কারণ এখানে অর্থনীতির থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু মেরিট এবং ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর হচ্ছে রেনেসাস থিঙ্কার সেলিব্রেটেড ইন্ডিভিজুয়ালিজম, emphasizing personal creativity and self-expression. Artists like Michelangelo and Raphael, for instance, focused on human emotion and the beauty of the human form, reflecting this cultural shift. তার মানে ইউরোপ কেন্দ্রিক, বিশেষ করে ইটালি বা এই জাতীয় জায়গাতে দেখো, এই যে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, এরা হচ্ছে কি, এরা কি আসলে কি ছিল, সাহিত্য রচনাকারী ছিল, লিটারারি ম্যান ছিল, নাকি আর্টিস্ট ছিল বলো তো? আর্টিস্ট, তাই না? তারা কি করতো, ছবি আঁকতো, পেইন্টার্স যেটা বলা হচ্ছে, হ্যাঁ, পেইন্টার্স, তারা পেইন্ট করতে, ছবি আঁকতো। তাহলে সেই ছবির মাধ্যম দিয়েও তারা কি করেছে, তারা বিভিন্ন ধরনের তত্ত্বগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। এরপর হচ্ছে রিলিজিয়াস ট্রান্সফরমেশন অ্যান্ড সিকুলারিজম। অলদো দ্য রেনেসাস ওয়াজ নট এন্টি রিলিজিয়াস, মানে রিফরমেশন মানে কি ধর্মের বিরুদ্ধে কথা বলা বলো তো? রিফরমেশন মানে কি ধর্মের বিরুদ্ধে কথা বলা, নাকি ধর্মের অপব্যবহারের, সামাজিক অনেক সমস্যার বিরুদ্ধে কথা বলা হতে পারে, ধর্মের অপব্যবহারের উপর বিরুদ্ধে কথা বলা, তাই না? তাই বলছে অলদো দ্য রেনেসাস ওয়াজ নট এন্টি রিলিজিয়াস, ইজ মার্কড আ ডিপার্চার ফ্রম দ্য মিডল এজেস ইন্টেন্স ফোকাস অন স্পিরিচুয়ালিটি। মানে মোটামুটি মিডল এজে যে ওই আধ্যাত্মিকতার উপর বেশি জোর দেওয়া হতো, সেটা বাদ দিয়ে মোটামুটি এখানে হিউম্যান কেন্দ্রিক একটা ফোকাস মেনলি এসে গেল। থিঙ্কার্স অ্যান্ড আর্টিস্ট বিগ্যান টু এক্সপ্লোর সিকুলার থিমস অ্যালংসাইড রিলিজিয়াস ওয়ান্স। দিস শিফট ওয়াজ এক্সিম্পলিফাইড ইন আর্ট বাই দেখো বটিসেলিস দ্য বার্থ অফ ভেনাস অ্যান্ড দা ভিঞ্চিস, দেখো তাহলে হচ্ছে ভিট্রুভিয়ান ম্যান, এই সকল ওয়ার্কের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যেখানে মানুষের রিলিজিয়াস থিমের পরিবর্তে হিউম্যান বডিকে দেখো বলছে, হুইচ সেলিব্রেটেড বোথ মিথোলজি অ্যান্ড দ্য হিউম্যান বডি। মানে আমরা মানুষের বডি, যেমন আমরা লালন ফকির বা যে গানটা আমরা যে দেখেছি লালন সঙ্গীত, ইনি মেনলি কিসের উপর গুরুত্ব দিয়েছেন, ধর্মীয় মানে স্পিরিচুয়ালিটিকে নাকি হিউম্যান কেন্দ্রিক স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতাকে? হ্যাঁ, এটা হচ্ছে কি আধ্যাত্মিকতা বলতে আমরা বুঝবো হচ্ছে কোনো ধর্মকেন্দ্রিক না, তাই না? ধর্মীয় বাইরে এসে সিকুলার ওয়েতে তিনি হিউম্যান বডিকে, হিউম্যান স্পিরিটকে তিনি বোঝানোর চেষ্টা করিয়েছেন। তা বলছে অ্যাট দ্য সেম টাইম রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, এই যে সাচ অ্যাজ দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন ইন দ্য 16th century চ্যালেঞ্জ দ্য অথরিটি অফ দ্য ক্যাথলিক চার্চ, হোয়াইল দ্য রিফরমেশন ইটসেলফ ওয়াজ নট আ ডিরেক্ট প্রোডাক্ট অফ দ্য রেনেসাস। বলছে দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড ক্রিটিসিজম ইট এনকারেজ প্লেইড আ রোল ইন ফোস্টারিং রিফর্ম। তার মানে রিফরমেশন পিরিয়ডও এবং রেনেসাস পিরিয়ডের সাথে কি একটা লিঙ্ক আছে।
ঠিক আছে, বিশেষ করে ইংল্যান্ডে রিফরমেশন পিরিয়ডের সাথে সাথেই রেনেসাঁস পিরিয়ড পরবর্তী ইফেক্টটা পড়ে। তার জন্য আমাদের প্রথমে হচ্ছে রিফরমেশন পিরিয়ড, তারপর হচ্ছে রেনেসাঁস পিরিয়ড। ঠিক আছে, এছাড়া তো হচ্ছে কি দেখো সায়েন্টিফিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইনোভেশন। তাহলে এই সময় দেখো অনেক কিছুই প্রভাব বিস্তার করেছে। দ্য রেনেসাঁস ওয়াজ আ পিরিয়ড অফ প্রোফাউন্ড সায়েন্টিফিক ডিসকভারি। ফিগার্স লাইক কোপারনিকাস, গ্যালিলিও, নাম শুনেছি না আমরা, গ্যালিলি, আইজ্যাক নিউটন চ্যালেঞ্জড মেডিয়েভাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স, লেইং দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর সায়েন্টিফিক রেভলিউশন। হ্যাঁ, দ্য এমফাসাইজ অন অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড র্যাশনালিটি কী করলো, ট্রান্সফর্ম হাউ পিপল আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তার মানে তাদের সায়েন্টিফিক ডিসকভারির মাধ্যমেই, ইনোভেশনের মাধ্যমে আমরা অবজার্ভ করতে পেরেছি কোনো একটা জিনিসকে, বা আমরা অবজারভেশনে নিয়ে এসেছি, এক্সপেরিমেন্টেশনের ব্যাপারটা চলে এসেছে, এবং যৌক্তিক বিষয়গুলো দিয়ে ন্যাচারাল ওয়ার্ল্ডকে বোঝার যে একটা ট্রেন্ড, সেটা মোটামুটি এদের আবিষ্কারের মাধ্যমেই শুরু হয়েছে। এছাড়া ফিলোসফিক্যালি দ্য রেনেসাঁস স দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল আইডিয়াস অ্যালংসাইড নিউ ডেভেলপমেন্ট। দ্য ওয়ার্কস অফ অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো আর রিইন্টারপ্রিটেড। হ্যাঁ, অ্যারিস্টটল প্লেটোর বইগুলো নতুন করে মানুষ ইন্টারপ্রেট করতে শুরু করলো। While figures like Machiavelli explored pragmatic approaches to politics in works like The Prince, which emphasize realpolitik over idealism. প্রিন্স বইটা কার লেখা বলো তো? নিকোলো ম্যাকিয়াভেলির লেখা। নিকোলো ম্যাকিয়াভেলি, তাই তো? এখানে তিনি দেখিয়েছেন যে হুইচ এমফাসাইজ রিয়েলপলিটিক ওভার আইডিয়ালিজম, তিনি আইডিয়ালিজম বা আদর্শবাদের পরিবর্তে তিনি বাস্তববাদের উপর গুরুত্ব দিয়েছেন, যে আমরা আদর্শবাদ দিয়ে সবসময় জীবন চলে না, আদর্শবাদের জায়গায় এটা দিয়ে জীবন সবসময় চলে না, যে যেমন তার সাথে তেমন আচরণ করতে হবে। ওভারঅল সকল মানুষের উপকারের জন্য 10% মানুষ যারা অপরাধী তাদেরকে খুনও করতে হতে পারে, ব্যাপারটা এরকম অ্যাপ্রোচ তিনি দেখিয়েছেন, যেগুলো হচ্ছে প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, তাই না? যেটা আমরা ফ্রান্সিস বেকনের অফ স্টাডি পড়তে গিয়ে মানে ম্যাকিয়াভেলির কথা পড়েছিলাম। এই তাহলে এটা গেল হচ্ছে কি আমাদের, দেখো এই সায়েন্টিফিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইনোভেশন, এই জায়গাগুলো একটু খেয়াল করবা, যে রেনেসাঁসটাকে রাইজ করতে বা এটা প্রভাব বিস্তারে কী কী বিষয়ে সাহায্য করেছিল। এরপর হচ্ছে আর্টিস্টিক অ্যান্ড আর্কিটেকচারাল ফ্লারিশিং, আর্কিটেকচারাল বিষয়। এখানে আমরা পাবো হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিস্ট, যেমন আর্ট অ্যান্ড আর্কিটেকচার ওয়ার অ্যামং দ্য মোস্ট ভিজিবল এক্সপ্রেশন অফ রেনেসাঁস। আর্টিস্ট লাইক লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো, রাফায়েল ক্রিয়েটেড মাস্টারপিসেস দ্যাট এমফাসাইজ রিয়েলিজম, পার্সপেক্টিভ অ্যান্ড হিউম্যান ইমোশন। মানে এই রেনেসাঁস পিরিয়ড বা রিফরমেশনের সবচেয়ে বড় যে আইডিয়ালটা, সেটা হলো হিউম্যানিজম। হিউম্যানিজম কি বলতো? হিউম্যানিজমের শর্তটা হ্যাঁ, একজন মানবতাবোধ। হ্যাঁ, মানেটা কি? মানে সবকিছু মানুষ কেন্দ্রিক হবে, তাই না? মানুষের কল্যাণে হবে, মানুষের উন্নয়নে হবে, এটা হচ্ছে হিউম্যানিজমের কথা বলা হয়। তারপর দেখো ইন আর্কিটেকচার ফিগার্স লাইক, দেখো ফিলিপ্পো, ব্রুনেলেসি অ্যান্ড অ্যান্ড্রিয়া, দেখো প্যালাডিও, এগুলো হচ্ছে সব হচ্ছে ইতালিয়ান, এগুলো আমাদের এত দরকার নেই। এখানে যেগুলো পড়ছি জাস্ট আমরা আইডিয়ালগুলো একটু খেয়াল করি, হ্যাঁ, বা হচ্ছে পয়েন্টগুলো খেয়াল করি। এই রাইটার বা এদের কথা আমাদের এত মনে রাখার দরকার নেই, কারণ ইতালি বা ইউরোপ কেন্দ্রিক কোনো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে না, যা আসবে সব ইংল্যান্ড বা ওর ভিতরে। হ্যাঁ, তবে কিছু কিছু বিষয় রয়েছে যারা এই রেনেসাঁসটা সৃষ্টি করতে সাহায্য করেছে, সেগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই বিষয়ে যদি শর্ট নোট লিখতে বলা হয় তাহলে অবশ্যই ইংল্যান্ডের বাইরে গিয়ে এখানে শুরুটার কথা আমাদের কিছু না কিছু হলেও বলতে হবে। তারপর দেখো জিওগ্রাফিক্যাল ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন, আমরা এই এজ থেকে দেখেছি কি, এই যে ভাস্কো দা গামা, হ্যাঁ, ক্রিস্টোফার কলম্বাস, হ্যাঁ, অনেকেই কী করেছে, তাদের নিজ দেশ ত্যাগ করে পুরো তারা বিশ্ব আবিষ্কারে নেমে পড়েছে। তাই বলছে দ্য রেনেসাঁস অলসো কোইনসাইড উইথ দ্য এজ অফ এক্সপ্লোরেশন হুইচ এক্সপ্যান্ডেড ইউরোপস হরাইজনস অ্যান্ড ইন্ট্রোডিউস নিউ আইডিয়াস অ্যান্ড গুডস। এক্সপ্লোরার লাইক ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামা, হ্যাঁ, ফার্ডিনান্ড, দেখো ম্যাগেলান ওপেন ট্রেড রুটস অ্যান্ড ইনিশিয়েটেড কালচারাল এক্সচেঞ্জেস, ফার্দার এনহ্যান্সিং দ্য ইন্টেলেকচুয়াল ক্লাইমেট অফ দ্য রেনেসাঁস। তাহলে রেনেসাঁস পিরিয়ডটাকে, তাই তো, আরও বেশি এক্সপ্যান্ড করতে এই এক্সপ্লোরাররাও বিশেষ অবদান রেখেছে। তার মানে কি, অনেক কিছু বিষয়ের উপর ভিত্তি করেই মানুষের যে ন্যারো মাইন্ডেডনেস, ধর্মভিত্তিক ন্যারো মাইন্ডেডনেস, সেখান থেকে বেরিয়ে এসে তারা মোটামুটি ওপেন মাইন্ডেড হয়েছে এবং নিজেদেরকে এক্সপ্লোর করার মতো করে নিজেদের বিভিন্ন দিক তারা কিন্তু সৃষ্টি করে নিয়েছে। এবং এই সব কিছুই কি এই রেনেসাঁসের উপরে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে, যেটা শুধু ইতালিতে নয়, পরবর্তী আস্তে আস্তে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। এবং আধুনিক শিক্ষার ব্যাপারটা যেটা আমরা জানছি, সেটা মেনলি ওখান থেকেই শুরু হয়েছে। এবং ক্যাথলিক ধর্মের জায়গাটা আগে অনেক বেশি মানে প্রভাবশালী ছিল, সেটা আস্তে আস্তে ছোট হতে হতে ওই ইতালির রোমের কোন শহরে গিয়ে ঢুকে বলো তো, এটা নাম আছে, ছোট্ট একটা দেশের নাম,
বলো। ভ্যাটিকান সিটি। হ্যাঁ, ভ্যাটিকান ভ্যাটিকান সিটি। সিটি ওখানে ওদেরকে আটকে ফেলা। ভ্যাটিকান সিটি। মানে ওই জায়গাটা ওদের কাছে, দেখো ইতালি আর ভ্যাটিকান সিটি কি এক জিনিস, একটা দেশ, নাকি ভ্যাটিকান সিটি ইতালির মধ্যে অবস্থিত একটা ছোট ছোট দেশ? ভ্যাটিকান সিটি একটা ইতালির ছোট মধ্যে দেশ। একটা হ্যাঁ, এটা ছোট একটা ছোট্ট দেশ, তাই তো, যেটা ভ্যাটিকান সিটির মধ্যে অবস্থিত। এটা হলো ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় ইটালিকে এই কারণে যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র একটা। তো এখানে আগে কি ছিল, ধর্মকেন্দ্রিক আলোচনা ছিল, ধর্মকেন্দ্রিক প্রভাব ছিল। এখন ইতালির রাজনৈতিক নেতা আলাদা, ভ্যাটিকান সিটির ধর্মীয় প্রধান আলাদা। অতএব এই বিষয়গুলো আলাদা হয়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, মানুষ ধর্মকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে মোটামুটি বৈশ্বিক অবস্থানের সাথে মিল রেখে মানুষের উন্নয়নে কাজ করা শুরু করেছে, হ্যাঁ, এই রেনেসাঁস থেকেই। তো এটা আমরা মেনলি পুরোপুরি ইউরোপ কেন্দ্রিক আলোচনাটা করলাম, বিশেষ করে ইটালি, ফ্রান্স, এদের উপর ভিত্তি করে। এখন আমরা যেটা দেখব যে পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য রেনেসাঁস পিরিয়ড ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে আমরা কবে দেখলাম, ইংল্যান্ডে কবে প্রবেশ করলো। আমরা একটা পেয়েছিলাম দ্য ওয়ার অফ রোজেস, মনে আছে, যেখানে দুইটা ডাইনাস্টির মধ্যে হচ্ছিল, যুদ্ধ হলো, দিয়ে পরবর্তীতে হেনরি দ্য 8 দখল করে নিল, তাই না? 100 ইয়ার্স ওয়ারের পরবর্তী ইফেক্ট যখন হলো, সেখানে ওই যুদ্ধের মাধ্যম দিয়ে কি হলো, ইংল্যান্ডে রেনেসাঁসের প্রভাবটা কিন্তু শুরু হয়ে গেল। দেখো, দ্য রেনেসাঁস অফেন অ্যাসোসিয়েটেড উইথ কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল রিভাইভাল ব্রট সিগনিফিকেন্ট পলিটিক্যাল ট্রান্সফরমেশন টু ইংল্যান্ড বিটুইন দ্য লেট 15 to 17 সেঞ্চুরি। তাহলে মেনলি দেখো রেনেসাঁসটা শুরু হয়েছিল কত সেঞ্চুরি বলা হচ্ছে, 14 to 17 সেঞ্চুরি। এটা হচ্ছে পুরো ইউরোপে চলেছে। আর ইংল্যান্ডে প্রবেশ করলো কবে, 15 সেঞ্চুরিতে। মানে পরবর্তী 1 বছর পরে। তাই বলছে দেখো লেট 15th and early 17th century. This era marked by the rule of the Tudor dynasty and the early Stuarts বলতে আমরা এলিজাবেথকে বুঝবো। Witness the consolidation of the royal authority, religious upheaval and the emergence of England as a global power. The political landscape of the English Renaissance was deeply intertwined with social, religious, ওই যা হওয়ার তাই হলো আর কি। প্রথমে আমরা দেখবো হচ্ছে এর প্রভাবে ইংল্যান্ডে কী কী ঘটনা ঘটলো। তাহলে রেনেসাঁসের প্রভাবে কী কী ঘটনা ঘটলো। দ্য টিউডার অ্যাসেন্ডেন্সি আ ফাউন্ডেশন অফ স্ট্যাবিলিটি, তার মানে পূর্ববর্তী যে সকল যুদ্ধ ঘটেছে, ব্ল্যাক ডেথ ঘটেছে, পিজেন্ট রিভোল্ট ঘটেছে, মানে মোটামুটি মিডিল এজে আমরা দেখেছি বিভিন্নভাবে ইংল্যান্ড একটু উত্তাল ছিল। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে দেখো, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ রেনেসাঁস বিগ্যান উইথ দ্য অ্যাক্সেশন অফ হেনরি দ্য 7th in 1485. His victory at the Battle of Bosworth Field ended the Wars of Roses, তাই না? এই যুদ্ধ শেষে a series of civil conflict that had destabilized England for decades. তাহলে বেশ কিছু যুদ্ধ কিন্তু তার সিংহাসন আরোহণের মাধ্যমে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এতে কি হলো, অ্যাজ দ্য ফার্স্ট টাইম টিউডার মোনার্ক হেনরি দ্য 7th প্রায়োরিটাইজ রেস্টোরিং স্ট্যাবিলিটি অ্যান্ড কনসলিডেটিং পাওয়ার। তিনি চাইলেন দেশের ভিতরে একটা স্থিরতা আনতে এবং রাজনৈতিক তত্ত্বের উপর ডিপেন্ড করে রাজার ক্ষমতাকে আরও বেশি কনসলিডেট বা আরও শক্তিশালী করার চিন্তাভাবনা তিনি শুরু করলেন। হি স্ট্রেংথেন্ড রয়্যাল অথরিটি বাই লিমিটিং দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য নবিলিটি। তাহলে ওই যে তৎকালীন সময়ে ফিউডালিজম বা নবিলিটির একটা প্রভাব ছিল, তিনি সেটাকে লিমিট করে দিয়ে তিনি রাজার ক্ষমতাকে বাড়িয়ে তুললেন। সিকিউরিং অ্যালায়েন্স থ্রু স্ট্র্যাটেজিক ম্যারেজেস অ্যান্ড ফস্টারিং ইকোনমিক গ্রোথ। তিনি চাইলেন বিভিন্ন স্টেটের ভিতরে রাজাদের মধ্যে, প্রিন্সের মধ্যে বিয়ে শাদী দিয়ে একটা ক্ষমতা কীভাবে বাড়ানো যায়। যেমন ফ্রান্সের সেই সময়ে যে রাজ পরিবারের সাথে ইংল্যান্ডের রাজ পরিবারের বিবাহ বন্ধন ইত্যাদি কারণে তারা কিন্তু মোটামুটি ইংল্যান্ডে তাদের অধিকারটাকে এবং তাদের ক্ষমতাটাকে আরও বেশি শক্তিশালী করে ফেলল। হিজ রেইন লেইন দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য রেনেসাঁস কালচার অ্যান্ড পলিটিক্যাল ফ্লাওয়ারিং। বিশেষ করে দেখো হেনরি দ্য 7th son further cemented the Tudor dynasty's authority. Ascending the throne in 1509, Henry VIII is remembered not only for his 6 marriages but also for his transformative role in English politics. তাহলে টোটাল সে কয়টা বিয়ে করেছিল হেনরি VIII? 6টা। হ্যাঁ, তার মধ্যে আমরা দুটার নাম তো জেনেছি, তাই না? মোটামুটি রিফরমেশন পিরিয়ডে কি ঘটনা ঘটছিল, হেনরি VIII তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েছিল, তাই না? নাম কি ছিল? ক্যাথলিন অফ আর্গন, তাই তো? তাকে ডিভোর্স দিয়ে তিনি আরেকজন, তাহলে দেখো যে হিজ ব্রেক দেখো উইথ দ্য রোমান ক্যাথলিক চার্চ ইন 1534 prompted by his desire to annul his marriage to Catherine of Aragon and had profound consequences. The English Reformation established the Church of England
এবং তিনি কি করলেন, পোপের অধীনতা থেকে বার হয়ে এসে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন উইথ দ্য মোনার্ক অ্যাজ ইটস সুপ্রিম হেড, এবং চার্চের প্রধান হয়ে গেল হচ্ছে সেই সময়ের রাজা। দিস অ্যাক্ট নট অনলি সেন্ট্রালাইজ রয়্যাল পাওয়ার বাট অলসো ডিমিনিশ দ্য ইনফ্লুয়েন্স অফ ক্যাথলিক চার্চ অ্যান্ড দ্য পোপ ইন ইংলিশ অ্যাফেয়ার্স। দ্য ডিজলিউশন অফ দ্য মোনাস্টারিজ, তিনি মোনাস্টারিগুলো ধ্বংস করে ফেললেন। ফার্দার এনরিচ দ্য ক্রাউন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ওয়েলথ অ্যান্ড ল্যান্ড, অল্টারিং ইংল্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তার মানে এই যে রিফরমেশনটাও রেনেসাঁসের আগমনে বিশেষ অবদান রাখে। এরপর হচ্ছে রিলিজিয়াস আফেবল অ্যান্ড পলিটিক্যাল টেনশন, যেটা রিফরমেশনের সাথে আসতেছে। দেখো, দ্য ইংলিশ রেনেসাঁস ওয়াজ ক্যারেক্টারাইজড বাই সিগনিফিক্যান্ট রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল টার্বুলেন্স, পার্টিকুলারলি ডিউরিং দ্য রেইনস অফ হেনরি দ্য এইথ চিলড্রেন। এডওয়ার্ড দ্য সিক্সথ, হেনরিজ সান, a staunch Protestant, continued the Reformation during his brief reign. তাহলে আমরা দেখেছিলাম কি যে হেনরি দ্য এইটের সান, সে খুব অল্প সময়ের জন্য ছিল, তাই না? কারণ সে খুব অল্প বয়সে সিংহাসনে বসেছিল, এবং সেই সময়ে প্রোটেস্ট্যান্টরা কী করেছিল, তাকে ব্যবহার করে প্রোটেস্ট্যান্ট যে প্রভাবটা সেটাকে কনসলিডেট করতে তারা বিশেষ সুবিধা পেয়েছিল এডওয়ার্ড দ্য সিক্সথের কারণে। এবং আমরা দেখেছিলাম যে সেখানে প্রোটেস্ট্যান্টিনিজমটাকে চালু করার জন্য তারা একটা বই ইন্ট্রোডিউস করেছিল, দ্য বুক অফ কমন প্রেয়ার অ্যান্ড আদার প্রোটেস্ট্যান্ট রিফর্ম। হাইভার ইজ ডেথ আশার্ড ইন দ্য রেইন অফ মেরি দ্য ফার্স্ট। মেরি কে ছিল জানো? মেরি কে ছিল মনে আছে? হেনরি হেনরি দ্য এইটের মেয়ে, তাই না? হ্যাঁ, তা বলছে, আর সে ছিল আবার ক্যাথলিক, আর ডিভাউট ক্যাথলিক। হ্যাঁ, ডিটারমাইন্ড টু রেস্টোর ইংল্যান্ড টু দ্য রোমান চার্চ, যেটা আমরা দেখেছি। পরবর্তীতে তার জন্য বেশ ওখানে একটা যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়, এবং তিনি অনেক প্রোটেস্ট্যান্টদেরকে হত্যা করেন, এরকম আর কি বলা হচ্ছে। হ্যাঁ, তা বলছে দেখো, হিজ ইফোর্টস ইনক্লুডিং দ্য পারসিকিউশন অফ প্রোটেস্ট্যান্ট আর্ন হার দ্য, দেখো, মনিকার ব্ল্যাডি মেরি, অ্যান্ড হাইলাইটেড দ্য ডিপ ডিভিশন উইদিন English society. The accession of Elizabeth I in 1558 marked a turning point as a Protestant monarch. তিনি ছিলেন আবার প্রোটেস্ট্যান্ট। She navigated the religious conflicts with pragmatism, establishing the Elizabethan religious settlement. তিনি একটা রিলিজিয়াস সেটেলমেন্ট নামে একটা ল জারি করেন, যার মাধ্যমে তিনি দেখান যে প্রোটেস্ট্যান্ট হোক ক্যাথলিক হোক, এই দুটার মিশ্রণে তিনি একটা সমতা ভিত্তিক একটা রিলিজিয়াস প্র্যাকটিস চালু করলেন, তাই না? হচ্ছে হুইজ ব্যালেন্স প্রোটেস্ট্যান্ট ডক্ট্রিন উইথ ট্রেডিশনাল ক্যাথলিক practices. Her policies ensured relative religious and stability and reinforced the monarch's central role in governance. এরপর হচ্ছে তাই গোল্ডেন, দেখো, এলিজাবেথান গোল্ডেন এজ অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। তাহলে দেখো, মানে রেনেসাঁস পিরিয়ডটা শুরু হচ্ছে রিফরমেশন থেকেই, কিন্তু তারপর আসলে এলিজাবেথান এজ, তারপরে এভাবে জ্যাকোবিয়ান এজ, অল্প অল্প করে চলতে থাকবে। দেখো, এলিজাবেথ দ্য ফার্স্ট রেইন 1558, মেরির মৃত্যুর পরবর্তী, এপিটোমাইজ দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হাইটস অফ দ্য ইংলিশ রেনেসাঁস। Her leadership during events such as the defeat of the Spanish Armada in 1588 bolstered English nationalism and established England as a formidable power. The Elizabethan era also saw the beginnings of England's colonial ambition and maritime dominance. আমরা জানি এলিজাবেথান পিরিয়ডেই মেইনলি অনেক এক্সপ্লোরার তারা কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, এবং আস্তে আস্তে কলোনিয়ালিজমের যে ব্যাপারটা বা হচ্ছে ইম্পেরিয়ালিজমের যে ব্যাপারটা ইংল্যান্ড কেন্দ্রিক, সেটা কিন্তু তার এই যুগ থেকেই শুরু হয়েছিল। তারপর দেখো, পলিটিক্যালি এলিজাবেথস রেইন ওয়াজ মার্কড বাই হার স্কিলফুল ম্যানেজমেন্ট অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য নোবিলিটি। হার রিফিউজাল টু ম্যারি অ্যান্ড প্রডিউস অ্যান হেয়ার হোয়াইল কন্ট্রোভার্সিয়াল অ্যালাউড হার টু মেইনটেন কন্ট্রোল ওভার পলিটিক্যাল অ্যালায়েন্স অ্যান্ড ফোকাস অন গভর্নেন্স। তাহলে তিনি যেহেতু বিয়ে করেননি, অতএব তিনি বেশ পারিবারিক যে ব্যাপারটা সেটা বাদ দিয়ে তিনি রাজনৈতিক ব্যাপারটাকে এবং তার সরকারি যে সকল শাসন, তাই তো, এই শাসনটাকে তিনি কন্ট্রোল করতে বিশেষ সুবিধা ভোগ করেছিলেন, কারণ তিনি বিয়ে করেননি, তিনি ছিলেন হচ্ছে আনম্যারিড। হ্যাঁ, আন্ডার হার রুল ইংল্যান্ড ট্রানজিশন ফ্রম আ রিলেটিভলি ইনসুলার নেশন টু আ কনফিডেন্ট অ্যান্ড আউটওয়ার্ড লুকিং স্টেট পয়েজড ফর এক্সপেনশন। মানে কি, ইংল্যান্ড হয়ে গেল কি আরও বেশি, দেখো, কনফিডেন্ট এবং আউটওয়ার্ড লুকিং স্টেট। মানে কি, সে আর দেশের মধ্যে নিয়ে ভাবছে না, সে দেশের সাথে সাথে বাইরের দেশগুলো নিয়েও সে ভাবা শুরু করছে। বাইরের দেশগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাদের কাছ থেকে কীভাবে সুবিধা আদায় করা যায়, এবং নিজের যে সাম্রাজ্য সেটাকে কীভাবে এক্সপ্যান্ড করা যায়, এগুলো নিয়েও কিন্তু ইংল্যান্ড ভাবা শুরু করেছে তার শাসন আমল থেকে। কারণ ধর্মীয় ওই যে চিন্তা ভাবনাগুলোকে, যেখানে ন্যারো মাইন্ডেডনেস ছিল, মানুষের চিন্তা ভাবনাগুলোকে ধর্ম কবজা করে রাখতো, সেগুলো থেকে যখন বেরিয়ে আসলো তখন মোটামুটি মানুষ ওপেনলি চিন্তা করতে শুরু করলো। তারপরে দেখো, দ্য আর্লি স্টুয়ার্টস অ্যান্ড দ্য এন্ড অফ রেনেসাঁস।
দ্য ডেথ অফ এলিজাবেথ দ্য ফার্স্ট ইন 1603 এন্ডেড দ্য টিউডার ডাইনেস্টি অ্যান্ড মার্ক দ্য ট্রানজিশন টু দ্য স্টুয়ার্ট এরা উইথ দ্য অ্যাক্সেশন অফ জেমস দ্য ফার্স্ট। আমরা জানি এলিজাবেথ এইজের পরবর্তী আসছে হচ্ছে জ্যাকোবিয়ান এইজ, যেটা হচ্ছে জেমস দ্য ফার্স্ট। জেমস কে ছিল দ্য সান অফ ম্যারি কুইন অফ স্কটস, কারণ কি এলিজাবেথ দ্য ফার্স্টের যেহেতু কোনো বিয়ে করেনি, তার যেহেতু কোনো সন্তান ছিল না, তাহলে নিশ্চয় তার হচ্ছে হাফ সিস্টার। ম্যারি আর এলিজাবেথের মধ্যে সম্পর্ক কি ছিল জানো? সৎ ভাই বোন। হ্যাঁ, সৎ বোন, সৎ তাই তো? বোন। সৎ বোন। তাহলে হচ্ছে এলিজাবেথ কার কার অধীনে ছিল, কার কার সাথে মোটামুটি রিলেশন? দেখো তো, ক্যাথরিন অফ আর্গনের মেয়েটাকে এলিজাবেথ না ম্যারি? ম্যারি। হ্যাঁ, ম্যারি, ম্যারি। তাই তো? হ্যাঁ। sought to unify England and Scotland under one crown. While his efforts faced resistance, his reign laid the groundwork for future political. মোটামুটি আমরা দেখলাম যে এইভাবে মোটামুটি 1603 পর্যন্ত একটু স্ট্যাবিলিটি ছিল। তারপর জেমস দ্য ফার্স্ট আসলো। জেমস দ্য ফার্স্ট পরবর্তী মোটামুটি ইয়া থেকে শুরু হলো উত্থান পতন, ক্যারোলাইন এজ থেকে, মানে চার্লস দ্য ফার্স্ট থেকে। হ্যাঁ, দ্য আর্লি 17th century saw the waning of Renaissance ideals as England moved toward political and social changes that would culminate in the English Civil War, যেটা মেনলি ক্যারোলাইন এজ থেকে শুরু হয়েছিল। Nevertheless, the Renaissance influence on governance, religion and culture persisted, shaping the political institution and the national identity of England. তাহলে এইভাবে মেনলি আমরা দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে প্রথমে আসলো রিফরমেশন, তার আগে ছিল হচ্ছে মিডিল এইজের খ্রিস্টান ধর্মের প্রচার, ক্রিশ্চিয়ানিটির মাধ্যমে খ্রিস্টানিটি প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মোরালিটি প্লে, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রাইটিং, ধর্মভিত্তিক রাইটিং। তারপরে আবার চলে আসলো হচ্ছে মানুষ ধর্মীয় প্রভাবে মোটামুটি একদম ডোমিনেটেড হতে শুরু করলো, সাপ্রেসড হওয়া শুরু করলো, তখন তারা প্রতিবাদ করলো, এতে রিফরমেশন আসলো। রিফরমেশন পরবর্তী আমরা দেখলাম যে ইউরোপ কেন্দ্রিক যে রেনেসাঁস, তার প্রভাবটি ইংল্যান্ডে প্রবেশ করলো, এবং সেই জায়গাটা সবচেয়ে এলিজাবেথ দ্য ফার্স্টের আমলে রেনেসাঁসটা ইংল্যান্ডে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এবং বিভিন্নভাবে হেল্প করেছে এই ইংল্যান্ডের উন্নয়নে। এই ইউরোপ দেশের ভিতরে যদিও রেনেসাঁসটা শুরু হয়েছিল ইতালিতে, কিন্তু সবচেয়ে সুবিধা ভোগ করেছে ইংল্যান্ড। কারণ সারা বিশ্বে যে কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজমের ব্যাপারটা, কোন দেশ সবচেয়ে বেশি মানে কলোনিয়াল ছিল বলো তো ইয়াতে, তাদের আদর্শে? ইংল্যান্ড। ইংল্যান্ড, তাই না? কারণ সে প্রচুর অনেকগুলো দেশে তার কিন্তু প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, বিশেষ করে এশিয়া মহাদেশ, তো এশিয়া এবং আমেরিকা মহাদেশ, হ্যাঁ, উত্তর আমেরিকা, এ তো ইংল্যান্ডের হাতে ছিল। যদিও স্প্যানিশের বা স্পেনের হাতে ছিল হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর আফ্রিকা ছিল হচ্ছে ফ্রান্সের, কিন্তু ইংল্যান্ড মোটামুটি সব জায়গা থেকেই কাটি করছে। হ্যাঁ, সব জায়গাতেই সে তার প্রভাবটা কিন্তু দেখিয়েছে এভাবে। তো আমরা যদি এই হিস্ট্রির সাথে আমাদের এশিয়া মহাদেশের, বিশেষ করে ভারত উপমহাদেশের যে হিস্ট্রি ইংল্যান্ডের, সেটা যদি আমরা ম্যাচ করি, দেখবো যে মিলে যাচ্ছে। হ্যাঁ, কোন সময়ে সেই সময় একই সময় ইংল্যান্ডের কী অবস্থা, ভারতের কি, ইন্ডিয়ার কী অবস্থা, এগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু মেলাতে পারবো যে আসলেই এই ইংল্যান্ডের তাই তো উত্থানটা কীভাবে হয়েছিল এবং সে কীভাবে সারা বিশ্বে নিজের প্রভাবটাকে ছড়ালো। এখন কোন দেশের প্রভাব বেশি বলো তো? আমেরিকার। আমেরিকা। তাহলে আমেরিকার উত্থানটা কবে থেকে হলো, এটা হলো বিষয়। সেটা মোটামুটি আমরা আধুনিক যে এইজটা আসবে তখন আমরা বুঝতে পারবো। তো এই যে আমরা যে লিটারেরি হিস্ট্রি দেখি, আর ইংল্যান্ড এত কাটি করেও সে তো পিছনে পড়ে গেল, অথচ আমেরিকা কত পরে স্বাধীন হয়ে অনেক আগে মোটামুটি গেছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এই ঘটনাগুলো ঘটেছে, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এসে ইংল্যান্ডের শক্তিটা আর কি দমে গেল। তাছাড়া ইংল্যান্ড মোটামুটি শক্তিশালী ছিল, হ্যাঁ, কিছু ভুল বিয়ার কারণে তার প্রভাবটা কমে যায়, বুঝতে পারছি। আমেরিকার প্রভাব তো মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শুরু হয়েছে, রাশিয়া এবং আমেরিকার প্রভাবটা। ইংল্যান্ড তো পিছপা হয়ে যায়, মানে ব্যাপক ক্ষতি হয় ইংল্যান্ডের, হ্যাঁ, জার্মান ইংল্যান্ডের ব্যাপক ক্ষতি হয়, এই জন্য তারা পিছিয়ে পড়ে। তাছাড়া মোটামুটি তার অবদান চলছিল সারা বিশ্বে। তারপরও এখন মোটামুটি ধর্ম বলো বলো, ইংল্যান্ডের প্রভাব এখনও কম না, নাকি? আচ্ছা, তো এই সময়ে আমরা এতক্ষণ তো আমরা পলিটিক্যাল বা রিলিজিয়াস ব্যাপারগুলো একটু সংক্ষেপে জানার চেষ্টা করলাম। এখন কিন্তু আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, আমি একটু দ্রুত যাচ্ছি। আমি মনে করতেছি যে তোমরা এই বিষয়গুলো একটু জানো। আমি জাস্ট কিছু বিষয় ফোকাস দিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটু লিটারারি হিস্ট্রিটা একটু দেখে আসি। এই সময়ের সাহিত্যকর্মের ব্যাপারগুলো কী কী ছিল। আচ্ছা, আমি শুধু এই রেনেসাঁস পিরিয়ডের এই জায়গাটা একটু পড়িয়ে দিব, ঠিক আছে? বাকি যেগুলো আছে তোমরা একটু পড়ে নিবা। আমি একটু দ্রুত কিন্তু আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ,
মানে ধীরে আলোচনা করার সুযোগ নেই, তাই আমি একটু দ্রুত জাস্ট বিষয়গুলো একটু মাথায় ধরিয়ে দিতে যাচ্ছি। তোমরা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবা, বিশেষ করে কোশ্চেন আনসারগুলো। হ্যাঁ, এইগুলোতে তোমরা গুরুত্ব দিতে পারলে পড়বা, না পারলে দরকার নাই, কিন্তু কোশ্চেন আনসারগুলো একটু ভালো করে পড়বা। এই জন্য আমি চাচ্ছি এগুলো একটু সংক্ষেপে আলোচনা করে দিতে, কারণ সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আচ্ছা, তো বলছে দেখো আমরা লিটারারি ফিচার বা এই সময় সাহিত্যকর্ম কী কী হয়েছিল সেগুলো আমরা দেখি। তো রেনেসাঁস পিরিয়ড মানে আমরা বুঝতে পারছি গ্রিক এবং রোমান যে সকল রাইটিংগুলো সেগুলো মোটামুটি ইংল্যান্ডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো, তার প্রভাব অবশ্যই আমাদের সাহিত্যকর্মে লেগেছে। তো হিস্ট্রিক্যাল কনটেক্সটটা যেহেতু আমি পড়েছি বা পড়লাম, হিউম্যানিজম, প্রিন্টিক, এগুলো ইত্যাদি, আমরা একটু এই রেনেসাঁস পিরিয়ডের সাহিত্যকর্মগুলো একটু দেখে নিই। এই সময়ের সাহিত্যের প্রধান ফোকাসই ছিল দেখো হিউম্যানিজম, মানুষের উন্নয়নে কাজ করে, এবং দ্য রিডিসকভারি অফ ক্লাসিক্যাল আইডিয়ালস, দেখো যেগুলো আমরা পড়েছি। এবং এই ক্ষেত্রে কার অবদান বেশি ছিল? দেখো আমরা পড়লাম কি রাইটার্স লাইক স্যার থমাস মুর অ্যান্ড স্যার ফিলিপ সিডনি এনগেজড উইথ ক্লাসিক্যাল থিমস অ্যাডাপ্টিং দেম টু কন্টেম্পোরারি ইস্যুস। তার মানে থিম ক্লাসিক্যাল, কিন্তু তারা তাদের যে কাহিনী বা গল্পগুলো মোটামুটি কন্টেম্পোরারি ইস্যু দিয়েই লেখার চেষ্টা করেছে। কারণ কি, এরা ওই যে গ্রিক বা রোমান লিটারেচারগুলো পড়েছে, সেখান থেকে তারা থিম বা আইডিয়ালগুলো গ্রহণ করেছে, এবং সেই আইডিয়াল বা থিমগুলো তারা তাদের মতো করে তাদের সাহিত্যকর্মের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। তারপর হচ্ছে ফোকাস অন ইন্ডিভিজুয়ালিজম, যেটা আমরা পড়লাম, তাই না, যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকেন্দ্রিক আলোচনা শুরু হয়েছে, কোনো সমাজকেন্দ্রিক না বা অ্যারিস্টোক্রেটিক সোসাইটি কেন্দ্রিক না। কোনো একজন ব্যক্তিকে ধরা হয়েছে, সে ব্যক্তির উপর ভিত্তি করে তার বিশ্বাস, তার পাপকর্ম, তার প্রায়শ্চিত্ত, তারপর পরবর্তী তার যে স্যালভেশন, এই বিষয়গুলো দেখানো হয়েছে। যেমন আমরা এখানে পাচ্ছি, দেখো দ্য রেনেসাঁস সেলিব্রেটেড দ্য ইন্ডিভিজুয়াল এক্সপ্লোরিং থিমস অফ পার্সোনাল আইডেন্টিটি, হিউম্যান পটেনশিয়াল অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। স্পেশালি দেখো কিছু কিছু ক্যারেক্টার আছে, যেমন ক্যারেক্টার্স ইন প্লেজ অ্যান্ড পোয়েট্রি সাচ অ্যাজ শেক্সপিয়ার হ্যামলেট অর মিল্টনস অ্যাডাম ইন প্যারাডাইস লস্ট, এইগুলোতে কিন্তু ইন্ডিভিজুয়ালিজমকে দেখানো হয়েছে। ইনোভেশন ইন ড্রামা, দেখো রিফরমেশন পিরিয়ড পর্যন্ত আমরা মোটামুটি ড্রামার কিছু কিছু নাম শুনেছি, মোরালিটি প্লে, মিস্ট্রি প্লে, কি নামগুলো শুনছি আমরা, মিরাকল প্লে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এই এলিজাবেথেন এজে এসে বা রেনেসাঁস পিরিয়ডে এসে আমরা ড্রামার উত্থানটা বেশি দেখেছি, যাকে আসলেই ড্রামা বলে আমরা মানতে পারছি। তাহলে মিরাকল প্লে, মিস্ট্রি প্লে, এইগুলো আসলে এই এলিজাবেথেন এজে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো বা ইউনিভার্সিটি উইটের মাধ্যমে যে সকল ড্রামার উত্থান হয়েছে সেগুলো থেকে একটু ভিন্ন ছিল। ওগুলো ছিল হচ্ছে ধর্মকেন্দ্রিক, এবং মোটামুটি দেখো বাইবেলের গল্প নিয়ে বা হচ্ছে সেন্টদের জীবনে নিয়ে বা বিভিন্ন ধরনের ভারচুকে ক্যারেক্টার হিসাবে ধরে তারা নাটক উপস্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু এই রেনেসাঁস পিরিয়ডে এসে, এলিজাবেথেন এজে এসে বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, এরা কী করেছে, হিউম্যান ক্যারেক্টারকেই তারা সরাসরি গ্রহণ করেছে, এবং তার মাধ্যম দিয়ে ভাইচ এবং ভার্চুগুলোকে পাশাপাশি দেখানোর চেষ্টা করা হয়েছে এই ড্রামাগুলোতে। তাই বলছি কি, দেখো ড্রামা ফ্লারিশ ডিউরিং দ্য ইংলিশ রেনেসাঁস উইথ দ্য ডেভেলপমেন্ট অফ পাবলিক থিয়েটার অ্যান্ড দ্য ওয়ার্কস অফ প্লে রাইট লাইক দ্য উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন ইত্যাদি। শেক্সপিয়ার্স ওয়ার্ক লাইক দেখো হ্যামলেট, ম্যাকবেথ, আ মিডসামার নাইটস ড্রিম exemplified the period's blend of classical influence, poetic beauty and complex characterization. এরপর হচ্ছে কি পোয়েটিক ফ্লারিশিং, মানে এলিজাবেথান এইজ এবং পরবর্তী এইজগুলোতে আমরা দেখতেছি কি পোয়েট্রিও ব্যাপকভাবে ফ্লারিশ করেছে। আমরা দেখেছি যে সনেটের উৎপত্তি হয়েছিল কোথায় বলো তো, কোন দেশে? সনেট কোন দেশে? ইতালি, তাই না, পেত্রাকের মাধ্যমে। সেই পেত্রাক যেহেতু ওই সময়ে ছিল, পেত্রাককে ফাদার অফ হিউম্যানিজম বলা হচ্ছে, তাই না, তো তার মাধ্যম দিয়ে যে সনেট উৎপত্তি লাভ করেছিল, সেই সনেট ইংল্যান্ডে চলে আসলো। এবং ইংল্যান্ডে আসলো কার মাধ্যমে? দেখো স্যার থমাস ওয়েট, হেনরি হাওয়ার্ড বা আর্ল অফ সারে, এরা করেছিল কি এই সনেট নামক যে ফর্মটা সেটাকে ইন্ট্রোডিউস করলো। পরবর্তীতে এডমান্ড স্পেন্সার, উইলিয়াম শেক্সপিয়ার ওই সনেট ফর্মটাকে নিজের মতো করে আবার তারা ব্যবহার করা শুরু করলো। কারণ ইটালিয়ান, দেখো পেট্রাকের সনেট ফর্ম আর শেক্সপিয়ারের সনেট ফর্ম কি একরকম? বলো তো। না স্যার, আলাদা। আলাদা, তাই না? হ্যাঁ, পেট্রাকের হচ্ছে দুইটা, তাই না, অক্টেভ এবং সেস্টেট। আর শেক্সপিয়ারের হচ্ছে কি 3টা কোয়াট্রেন এবং একটা কাপলেট। আর রাইম স্কিমের তো পার্থক্য আছে, তাই না? তাহলে তিনি সনেট নামক বিষয়টাকে জানলেন, কিন্তু সনেট ফর্মটাকে তিনি তার নিজের মতো করে আবিষ্কার করলেন, নিজের মতো করে লেখার শুরু করলেন। তাই বলছে পয়েটিক যে ব্যাপারগুলো। এছাড়াও শুধুমাত্র যে সনেট আবিষ্কৃত হয়েছে তা নয়, বা সনেট ইন্ট্রোডিউস হয়েছে তা নয়, এপিক পোয়েট্রিও লেখা হয়েছে, বিশেষ করে এডমান্ড স্পেন্সারের মাধ্যমে, দ্য ফেয়ারি কুইন।
is a notable example of allegorical epic poetry that combines classical influence with the Renaissance ideal. এই কবিতাটা পড়বো আমরা থার্ড ইয়ারে, সেখানেও দেখতে পাচ্ছি যে এই ফেয়ারি কুইন এই যে এপিকটা লেখার ক্ষেত্রে তিনি কিন্তু ওই তৎকালীন সময়ের বা ক্লাসিক্যাল রাইটারদের যে ট্রেন্ড সেগুলোকে তিনি ফলো করেছেন। আগে যে এপিক পোয়েট্রি লেখা হয়েছে হোমারের দ্বারা, তাই তো, বা অন্যান্য রাইটারের দ্বারা ক্লাসিক্যাল এজে বা মানে প্রাচীন এজে, সেই ট্রেন্ডগুলোকে ফলো করে তিনি এডমান্ড স্পেন্সার কী করেছেন, ফেয়ারি কুইন রচনা করেছেন। তার মানে এগুলো দিয়ে বুঝতে পারছি যে ক্লাসিক্যাল রাইটিংয়ের প্রভাব তৎকালীন রাইটারদের উপরে পড়েছিল। তাহলে আমরা দেখলাম ড্রামার উৎপত্তি, তারপর দেখলাম পোয়েট্রির ফ্লারিশিং, এছাড়াও আমরা পাচ্ছি কি আরও প্রোজ রাইটিং। এই সময় আমরা সবচেয়ে প্রোজ রাইটারদের মধ্যে সেরা হিসাবে পাচ্ছি কাকে, আমাদের ফ্রান্সিস বেকনকে, তাই না? তারপরে দেখো প্রোজ রাইটিং, প্রোজ লিটারেচার এক্সপ্যান্ডেড ডিউরিং দ্য রেনেসাঁস উইথ দ্য ওয়ার্কস লাইক থমাস মোরস ইউটোপিয়া, হুইচ রিফ্লেক্ট হিউম্যানিস্ট আইডিয়ালস অ্যান্ড ক্রিটিক্স contemporary society. Satirical works such as Ben Jonson used humor to expose human follies and shortcomings, যেটা আমরা কমেডি অফ হিউমার বলতেছি। তাহলে বেন জনসন কিছু কমেডি লিখছে যেগুলোকে হিউমারাস ওয়েতে লেখার কারণে সেই সময়ের মানুষের যে অপরাধ, বা ভুল বা মিস্টেক বা শর্টকামিংস, এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। মানে প্রোজ রাইটিং এবং স্যাটায়ার ছিল এই সময়। এরপর হচ্ছে এক্সপ্লোরেশন অফ থিমস, বিভিন্ন ধরনের থিম নিয়ে লেখা শুরু করেছে। যেমন আমরা উইলিয়াম শেক্সপিয়ারে পেলাম যে তিনি ফ্রেন্ডশিপ নিয়ে লিখছেন, লাভ নিয়ে লিখছেন। তারপর হচ্ছে রেনেসাঁস লিটারেচার এক্সপ্লোর্ড আ ওয়াইড রেঞ্জ অফ থিমস লাইক ইন দেখো লাভ, বিউটি, পাওয়ার, অ্যাম্বিশন, রিলিজিয়ন, সুপারন্যাচারালিজম ইত্যাদি ইত্যাদি। যেমন আমরা যদি ডক্টর ফস্টার্স পড়ি, দেখো এখানে বলছে দ্য টেনশন বিটুইন ফেথ অ্যান্ড রিজন such as মানে as seen in Marlowe's Dr. Faustus reflect the periods intellectual conflict, যে মানুষ জ্ঞানী হলেও যে অনেক সময় সৎ পথ বা সঠিক পথ ভুলে যায় বা অনেক সময় তারা সঠিক পথটা বুঝতে পারে না, সেটা কিন্তু মার্লোর ডক্টর ফস্টাসের মাধ্যমে দেখানো হয়েছে। যে তিনি প্রচুর একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, তিনি একজন স্কলার ছিলেন, প্রত্যেকটা জ্ঞানের প্রত্যেকটা শাখায় তার বিশেষ একটা পদচারণা ছিল, তারপরও সে ভুল করেছে, তারপরও সে লোভ বা মানে কি বলবো ওয়ার্ল্ডলি যেসব আরামায়েশ এগুলোকে পাওয়ার উদ্দেশ্যে তিনি কিন্তু তার ধর্মীয় বিশ্বাস হারিয়েছেন এবং শেষ পর্যন্ত তার আত্মাকেই বিসর্জন দিতে হয়েছে। এরকমভাবে মোরালিটিকে প্রচার করা হয়েছে এরকম ইন্ডিভিজুয়াল বিশেষ বিশেষ ক্যারেক্টারের মাধ্যমে। এরপর হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ তো বিশালভাবে ডেভেলপড হয়েছে, কারণ সাহিত্যিকেরা যেহেতু আমরা দেখলাম কি এইজ অফ চসারে প্রথম ইংলিশ দিয়ে লেখা হয়েছে, তাই না? প্রথম চসারি ছিল কে, যে ইংরেজি সাহিত্যের মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেছেন তিনি, তাই না? হ্যাঁ, তারপরে তিনি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলেন প্রথম বইটা, তার নাম কি ছিল? বইটার নাম ক্যান্টারবেরি টেলস, তাই তো? তার পরবর্তীতে যেহেতু অলরেডি চসার দেখিয়েছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েও মোটামুটি সাহিত্যকর্ম লেখা যায়, বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম লেখা যায়, তো পরবর্তী যে সকল রাইটারেরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে ব্যবহার করা শুরু করে। তার ভিতরে আমরা তো পাচ্ছি যে অনেক রাইটার রয়েছে, সেটা পোয়েট্রি রাইটিংয়ে হোক, ড্রামা রাইটিংয়ে হোক, প্রোজ রাইটিংয়ে হোক, তারা নিজেদের মতো করে ইংরেজি ভাষা ইউজ করেছে, কিন্তু তাদের ইংরেজি ভাষার মধ্যেও ওই ল্যাটিন বা ফ্রান্সের কিন্তু প্রভাব আছে না? যেমন হচ্ছে ফ্রান্সিস বেকনের যে আমরা অফ স্টাডি পড়েছিলাম, ওখানে কিছু কিছু ল্যাটিন শব্দ আছে না, ল্যাটিন ফ্রেজ আছে না? আছে তো নাকি? অফ স্টাডি পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, জি স্যার পড়েছি। তো এরকম প্রভাব কিন্তু আমরা পাচ্ছি। তো যাই হোক, এখানে একটা ঘটনা ঘটেছিল, দ্য পিরিয়ড স দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইংলিশ পার্টলি ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ প্রিন্টেড টেক্সট লাইক দ্য কিং জেমস বাইবেল। মানে বাইবেলটাকে আবার তিনি আবার নিজের মতো করে একটা ভার্সন দেন, যাকে বলা হয় কিং জেমস ভার্সন। এই কিং জেমস কোন জেমস বলতে পারবা? হ্যাঁ, কোন জেমস মানে কোন কিং? এটা জেমস দ্য ফার্স্ট, তাই না? এলিজাবেথের এজের পরে দেখো 1611 সাল না? তার মানে কিং জেমস দ্য ফার্স্ট সিংহাসনে বসলেন কত সালে? 1603। তার মানে তিনি চেষ্টা করলেন কি, যে আরও একটু রিফর্ম করা যায় কিনা, হ্যাঁ, ধর্মটাকে আরও একটু রিফর্ম করে, হ্যাঁ, ইংল্যান্ডকে আরও শান্তিপূর্ণ দেশে রূপান্তর করা যায় কিনা, সেই জন্য তিনি 1611 সালেও বাইবেলকে আবার একটু রিফর্ম করেন, হ্যাঁ, করে নিজের মতো করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেন। মানে বিশেষ করে ভাষাগত ব্যাপারটা, কারণ এর আগের ভাষাটা অনেকটা ওল্ড ইংলিশ ছিল, যেটা অনেক সময় বোধগম্যতা ছিল না, এবং তার ভিতরে অনেক ল্যাটিন বা অন্যান্য ভাষার ছিল আর কি, ইনক্লুশন ছিল। এই জন্য তিনি চাইলেন যে পিওর ইংলিশে কীভাবে বাইবেলটাকে আবার নতুন করে ট্রান্সলেট করে দেওয়া যায়। এই জন্য বলেছে কিং জেমস ভার্সন, যেটা এখনও পাওয়া যায়, যে সেই সময়ের ভার্সনটা। ওকে, তো এইভাবে মোটামুটি আমরা দেখলাম যে সাহিত্যকর্মের উপরেও রেনেসাঁস পিরিয়ডের একটা বড় প্রভাব ছিল। এর ভিতরে মেজর রাইটারগুলো হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার, দেখো নামগুলো আমি পড়তে যাচ্ছি না, ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার, যেগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। এছাড়াও দেখো স্যার ফিলিপ সিডনি, যিনি সনেটকে কী করলেন, ইংল্যান্ডে ইন্ট্রোডিউস করলেন,
বেন জনসন, বিশেষ করে তিনি কমেডি লেখা শুরু করলেন, হ্যাঁ, বিশেষ করে কমেডি অফ হিউমার্স যেটা বলা হচ্ছে। তারপর জন মিল্টন, তিনি তো একজন পিউরিটান ছিলেন, তিনি মোটামুটি ধর্মকেন্দ্রিক লেখালেখি আবার শুরু করলেন। দেখো তাহলে হচ্ছে কি রিফরমেশন পিরিয়ড পূর্ববর্তী কিন্তু ধর্মকেন্দ্রিক লেখালেখি ছিল। পরবর্তী যখন পিরিটানিজ শুরু হলো 1620-এর পরবর্তী জেমস দ্য ফার্স্টের সময় থেকে, তখন আবার ধর্মকেন্দ্রিক লেখালেখি শুরু হয়ে গেল। মানে ধর্ম কখনো ভাটা পড়তেছে, কখনো ধর্ম জোয়ারের মতো এসে আবার মানুষের জীবনে প্রভাব বিস্তার করতেছে। তো আমরা জন মিল্টনের কি কবিতা পড়ছি না, একটা পড়ছিলাম, জি স্যার। কি ছিল সেটা? অন হিজ ব্লাইন্ডনেস, অন হিজ ফার্স্ট ইয়ার ব্লাইন্ডনেস, স্যার। অন হিজ ব্লাইন্ডনেস, তাই না? ফার্স্ট ইয়ারে On আমরা his পড়েছি। blindness. হ্যাঁ, তা সেটা কি ধর্মকেন্দ্রিক ছিল না? ওখানে তিনি ধর্মীয় যে প্রভাবটা সেটা দেখিয়েছেন আমাদের জীবনের উপরে, সৃষ্টিকর্তার, হ্যাঁ, চিন্তা। তো এরকমভাবে দেখো আর এইখানে এই সিটের ভিতরে যে নামগুলো দেওয়া হয়েছে না, খুব ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন আসার মতো, যেমন ফেয়ারি কুইন কার লেখা, অ্যাস্ট্রোভ্যালেন্স স্টেলা কার লেখা, অ্যালকেমিস্ট ভলপনি কার লেখা, হ্যাঁ, প্যারাডাইস লস্ট কার লেখা, এগুলো কিন্তু আছে ব্রিফ কোশ্চেনে। তো এখানে যেগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়বা, যাতে রাইটার এবং রাইটিং কেন্দ্রিক কোনো কোশ্চেন আসলে যেন লিখে দেওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে ডক্টর ফাস্টাস কার লেখা, হ্যাঁ, ক্রিস্টোফার মার্লোর লেখা, হ্যামলেট, অথেলো, হ্যাঁ, এগুলো তো বিশেষ করে ট্র্যাজেডি যেগুলো সেগুলো কার লেখা, এগুলো আমরা একটু খেয়াল করব। তা মোটামুটি আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, বুঝতে পারতেছো তো নাকি যে আমি একটু ফাস্ট যাচ্ছি কিন্তু, কারণ আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে অল্প সময়ের ভিতরে। তো এই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে রেনেসাঁস পরবর্তী ইংল্যান্ডের যে পরিবর্তনগুলো সেটা সাহিত্যের ক্ষেত্রেও ঘটেছে। যেহেতু আমাদের আলোচনা সাহিত্যভিত্তিক, কিন্তু আমরা মোটামুটি পলিটিক্যাল, রিলিজিয়াস, ইকোনমিক সব দিকেই প্রভাব দেখলাম রেনেসাঁসের, কিন্তু আমরা এখানে আলোচনা করলাম মেইনলি লিটারারি হিস্ট্রিটা, হ্যাঁ, যেখানে কারা কেমন কোন ধরনের সাহিত্যকর্ম রচনা হয়েছে। বিশেষ করে এই এজটা সবচেয়ে প্রাচুর্যপূর্ণ এ কারণে যে এখানে বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম রচনা হয়েছে, হ্যাঁ, এখানে পোয়েট্রি হয়েছে, পোয়েট্রির মধ্যে সনেট আছে, এপিক আছে, লিরিক আছে, তারপরে হয়েছে ড্রামার ভিতরে ট্র্যাজেডি আছে, কমেডি আছে, হিস্ট্রিক্যাল প্লে আছে, হ্যাঁ, তারপর হলো হচ্ছে প্রোজ রাইটিংয়ের মধ্যে ক্রিটিসিজম আছে, স্যাটায়ার আছে, তারপরে এর ভিতরে তো ফ্রান্সিস বেকনের এসে আছে, হ্যাঁ। তো বিভিন্ন ধরনের লেখালেখি কিন্তু এই এজে হয়েছে, বিশেষ করে এলিজাবেথান এজে। এই জন্য এলিজাবেথান এজকে বলা হচ্ছে কি দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ Golden লিটারেচার, না? হ্যাঁ, দেখো এই সেন্সটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। দেখো বলছে কি, ইন কনক্লুশন দ্য লিটারি হিস্ট্রি অফ দ্য রেনেসাঁস ইজ দ্য টেস্টামেন্ট টু দ্য এন্ডিওরিং পাওয়ার অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি। তার মানে এই রেনেসাঁস পিরিয়ডের মধ্যে যতগুলো পিরিয়ড পড়তেছে তার মধ্যে সবচেয়ে গোল্ডেন পিরিয়ড ছিল হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। কারণ কি, পরবর্তী দেখা গেল জেমস দ্য ফার্স্টের পরবর্তী ক্যারোলাইন এইজে এসে, কমিউনিস্ট পিরিয়ডে এসে মোটামুটি সাহিত্যকর্ম আবার কেমন জানি ধসে গেল। যদিও পরবর্তী রেস্টোরেশন পিরিয়ড পরবর্তীতে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু ওই পুরো রেনেসাঁস পিরিয়ডের যে 4টা বা 5টা পিরিয়ড তার ভিতরে মেনলি এলিজাবেথান এইজেই সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে। পরবর্তী জেমস দ্য ফার্স্টের কিছুটা ট্রেন্ড ছিল এলিজাবেথান এইজের, কিন্তু ক্যারোলাইন এইজ থেকে মোটামুটি সাহিত্যকর্ম আবার মোটামুটি বিশেষ করে ড্রামার উত্থান হলো এলিজাবেথান এইজে, আর ড্রামার পতন হলো ক্যারোলাইন এইজে, যেটা একদম মানে কি বল বন্ধই হয়ে গেল, থিয়েটার বন্ধই করে দিল আর কি, এরকম আর কি বিষয়টা ঘটেছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে পরবর্তী আমরা যদি একটু এলিজাবেথান এইজটা একটু দেখি, আমি এলিজাবেথান এইজটা একটু দেখাই দিই। তাহলে রেনেসাঁস পিরিয়ডের প্রথম এজটা হচ্ছে কি এলিজাবেথান এজ, তাই না? এটাকে আমি আলাদা করে আবার দেখিয়েছি। দেখো এলিজাবেথান এজটা শুরু কত সালে? 1558 থেকে 1603 সালে, তাই না? এবং মোটামুটি ওই এলিজাবেথান এইজের যে উত্থানটা সেটা মোটামুটি আমরা এখানে আগেও যা পড়েছি এখানেও তাই আছে, শুধু একটু বিস্তারিত বর্ণনা আছে। দেখো আমরা যদি রিলিজিয়াস সেটেলমেন্ট এটা তো তিনি করলেন, ওটা সম্পর্কে ধারণা নিয়েছে। আমরা এটাও বললাম রোল অফ পার্লামেন্ট অ্যান্ড মোনার্কিক্যাল, হ্যাঁ, মোনার্কিক্যাল অথরিটি, এটাও আমরা দেখেছি। ফরেন পলিসি এগুলো একটু দেখে নিবা, এগুলো খুব একটা জরুরি না, এটা আমরা জাস্ট রাজনৈতিক বিষয়গুলো একটু সংক্ষেপে দেখব, কিন্তু লিটারি হিস্ট্রিটা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে। হ্যাঁ, দেখো লিটারি হিস্ট্রি অ্যান্ড ফিচার্স, এই জায়গাটা হচ্ছে এখান থেকে তোমাদের এবার একটা ব্রড কোশ্চেন থাকতে পারে এলিজাবেথান এজ থেকে, কারণ যে কয়টা ব্রড কোশ্চেন আমি দিয়েছি 4টা, তার ভিতরে এলিজাবেথান এজ অ্যাজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এলিজাবেথান এজ এই রেনেসাঁস পিরিয়ড থেকে আমি 2টা কোশ্চেনকে বেশি গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে আগে ইউনিভার্সিটি উইথ দিয়েছিলাম শেক্সপিয়ার নিয়ে, সেটা 2022 সালে চলে এসেছে। এবার হচ্ছে গোল্ডেন পিরিয়ড, আর একটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্রড হিসাবে, তো আমি এই জায়গাটা একটু পড়াই দিয়েছি। হ্যাঁ,
যে দেখো, দ্য এলিজাবেথান এজ ইজ অফেন রিগার্ডেড অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, কোইনসাইডিং উইথ দ্য রেইন অফ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। ইট ওয়াজ আ পিরিয়ড অফ, এটা আমার বলার দরকার নেই, আমি হিস্ট্রিক্যাল কনটেক্সটে একটু চলে যাচ্ছি। দ্য এলিজাবেথান এজ ইমার্জ অ্যাজ পার্ট অফ দ্য লার্জার ইউরোপিয়ান রেনেসাস, তাই না? তাহলে এটা হচ্ছে কি রেনেসাস পিরিয়ডের একটা পার্ট হিসাবে কিন্তু এটা, এবং হচ্ছে প্রথম পার্ট, হুইচ এমফাসাইজ হিউম্যানিজম, দ্য রিডিসকভারি অফ ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি অ্যান্ড দ্য সেলিব্রেশন অফ হিউম্যান পটেনশিয়াল। দেখো একই কথা কিন্তু ঘুরে ফিরে, তাই না? কারণ ওর ভিতরেই তো এটা পড়ে। তাই বলছে এই এজের কি ডেভেলপমেন্টগুলো কী ছিল, দেখো কি ডেভেলপমেন্ট ডিউরিং দিস টাইম। এটা হচ্ছে রিলিজিয়াস রিফর্ম হয়েছে, এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সপেনশন হয়েছে, প্রিন্টিং প্রেস হয়েছে, থিয়েট্রিক্যাল ইনোভেশন হয়েছে, বিশেষ করে ড্রামা। হ্যাঁ, আর এই সময়ে এস্টাবলিশ হয়েছে, দেখো এস্টাবলিশমেন্ট অফ পাবলিক থিয়েটার সাস এস দ্য গ্লোব থিয়েটার, দ্য রোজ থিয়েটার, এইগুলো বিশেষ করে ড্রামার উত্থানে ব্যাপকভাবে হেল্প করেছে। এই এজের ফিচারগুলো কী ছিল? রেনেসাস হিউম্যানিজম, যেটা আমরা পড়ে আসলাম, ফ্লারিশিং অফ ড্রামা, হ্যাঁ, পয়েটিক ইনোভেশন, এক্সপ্লোরেশন অফ থিমস, দেখো এক্সপেরিমেন্টেশন উইথ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে ভাষাটাকে কীভাবে ব্যবহার করা যায়, এইগুলো। আর এলিজাবেথান এজের সবচেয়ে যে জানরাগুলো ছিল সেটা হচ্ছে কি, প্রথম ছিল হচ্ছে ড্রামা, সবচেয়ে বেশি উত্থান হয়েছে ড্রামার। হ্যাঁ, বলছে দ্য এলিজাবেথান ইজ মোস্ট রিনাউন্ড ফর ইস ড্রামাটিক অ্যাচিভমেন্ট হুইচ রেভলিউশনাইজ ইংলিশ থিয়েটার। এর ভিতরে আমরা ট্র্যাজেডি পাচ্ছি, কমেডি পাচ্ছি, হিস্ট্রি প্লে পাচ্ছি, এছাড়াও রয়েছে মাস্কস এবং ইন্টারলুড। ইন্টারলুডের নাম তো এর আগে আমরা শুনছি। এবং হিস্ট্রি প্লেসগুলো কী কী, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের, কমেডিগুলো কী কী, উইলিয়াম শেক্সপিয়ারের, তারপর ট্র্যাজেডি কী কী, দেখো ডক্টর ফস্টাস বা ক্রিস্টোফার মার্লো বা ইউনিভার্সিটি উইট, এদের নিয়ে লেখা। এরপর হচ্ছে পোয়েট্রি, পোয়েট্রির ক্ষেত্রে আমরা দেখেছি কি সনেটের উত্থান, এপিক পোয়েট্রি দেখলাম, লিরিক পোয়েট্রি দেখলাম, হ্যাঁ, যেগুলো আমি আগেই বললাম। তারপর হচ্ছে প্রোজ, প্রোজ রাইটিংয়ে কী কী আসলো, দেখো এসে আসলো হচ্ছে স্যার ফ্রান্সিস বেকনের, ফিকশন রাইটিং আসলো ইউনিভার্সিটি উইটদের মধ্যে থমাস ন্যাশের দ্য আনফর্চুনেট ট্রাভেলার, জন লিলির দ্য ইউফাস। হ্যাঁ, এগুলো হচ্ছে কি এক একটা ফিকশনাল রাইটিং। তারপর হচ্ছে ইউটোপিয়ান লিটারেচার, বিশেষ করে স্যার থমাস মুরের ইউটোপিয়া, যেটা তো আমরা আগেই মানে জেনেছি, বিশেষ করে মিডল ইংলিশ পিরিয়ডে আমরা ইউটোপিয়ার নামটা কিন্তু শুনেছি, পাইছিলাম কিনা ইউটোপিয়ার কথাটা মিডল ইংলিশ পিরিয়ডে। তার মানে কি মিডল ইংলিশ পিরিয়ড এবং এলিজাবেথান তো মোটামুটি কাছাকাছি, মিডল ইংলিশ পিরিয়ড পরবর্তী এলিজাবেথান এই শুরু হয়েছে, তাই না? এবং বিশেষ করে ইউটোপিয়াটা লেখা হয়েছে রিফরমেশন পিরিয়ডের সময়ে, কারণ ইউটোপিয়ার মধ্যে হিউম্যানিজমকে উপস্থাপন করা হয়েছে। অতএব এই রাইটিংটা অটোমেটিক এলিজাবেথান এজের মধ্যেও কিন্তু একটা ট্রেন্ড চলে এসেছে। আর সব রাইটার কি একদম নির্দিষ্ট এজের ভিতরে সীমাবদ্ধ থাকতেছে বলো তো? যেমন শেক্সপিয়ার মারা গেছে কত সালে বলতে পারবা? 1616। তাহলে 1616, তাহলে তিনি জন্মেছেন এলিজাবেথান এজে এবং তিনি মারা গেছেন জ্যাকুবাইন এজে। তার মানে কি দুই এজে তার রাইটিং আছে না? দুই এজে তো তার রাইটিং আছে নাকি? তার মানে তাকে আমরা এলিজাবেথান এজেরও রাইটার বলতেছি, আবার কি জ্যাকুবাইন এজেরও রাইটার বলছি। কিন্তু তার মেজর রাইটিংগুলো, বিশেষ করে নাম করা যে রাইটিংগুলো, বিশেষ করে আমরা বলতে পারি ট্র্যাজেডিগুলো, মেনলি তিনি লিখেছেন হচ্ছে জ্যাকুবাইন এজে, তার শেষ বয়সে এসে। এবার হচ্ছে দেখো মেজর রাইটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, এটা তো আমরা পাচ্ছি যে এলিজাবেথান এজের মেজর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার, ওইগুলোই। কারণ ওই রেনেসাস পিরিয়ডের প্রথম মানেই হচ্ছে এলিজাবেথান এজ, ব্যাপারটা ঠিক এরকম। এলিজাবেথান এজ এবং রেনেসাস পিরিয়ডটা ইংল্যান্ডে প্রায় মানে হয়ে যায়, মানে ম্যাচ হয়ে যায়। কারণ জেমস দ্য ফার্স্টের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রেনেসাসের একটা মানে কি বলবো ডাউনগ্রেড ঘটতে থাকে। হ্যাঁ, এই জন্য দেখো আমরা ওই এলিজাবেথান এজও যা পড়ছি, ওই রেনেসাস পিরিয়ডে ঠিক একই নাম, একই কাহিনী, একই গল্প, একই রাইটারের নাম আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো একটু দেখে নিবা। এরপরে দেখো ইউনিভার্সিটি উইটের জায়গাটা যেহেতু এবার পরীক্ষা চলে এসেছে, হ্যাঁ, ইউনিভার্সিটি উইট ব্রড কোশ্চেন হিসেবে চলে এসেছে, তো ব্রড কোশ্চেন হিসাবে এটা আসবে না, হয়তো ব্রিফ কোশ্চেন বা হচ্ছে শর্ট কোশ্চেনে থাকতে পারে। এই জন্য তোমরা একটু এখানে দেখে নিবা যে ইউনিভার্সিটি উইট কারা ছিল। ঠিক আছে, এখানে বেশ 6-7 জনের রাইটারের নাম দেওয়া হয়েছে এবং তাদের কেন ইউনিভার্সিটি উইট বলা হয়, কেন তাদের ইউনিভার্সিটি উইট বলা হয় বলো তো? এটা কি জানো? স্কলার্স। তাদের ইউনিভার্সিটি উইট বলা হয় কেন? তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। কারণ তারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, তাদের মধ্যে অধিকাংশই অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়েছে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে। এই তো এখানে নাম ভিত্তিক দেওয়া আছে, ব্রড কোশ্চেন হিসেবে আপাতত দরকার নেই এটা পড়ার, তো দিয়ে রাখছি, একটু দেখে নিবা, কারণ এখানে ব্রিফ কোশ্চেন বা এগুলোর অনেক সময় এসে যেতে পারে। এই তো মোটামুটি আমি এলিজাবেথ পর্যন্ত দেখিয়ে দিলাম, কারণ এই এজ থেকেই তোমাদের রেনেসাস পিরিয়ডের কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এলিজাবেথের এজ থেকে। হ্যাঁ,
আর বাকিগুলো থেকে শর্ট ব্রিফ হয়তো আসতে পারে, সেটা একটু খেয়াল করবা। আর আরেকটা হচ্ছে ক্যারোলাইন এজ যেটা আছে, ওখানে গেলে পারে হয়তো আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি পাবো। জ্যাকোবিয়ান এজ না ক্যারোলাইন, আমি কোনটাই দিলাম একটু দেখে নিই। মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা একটু গুরুত্ব দিবা তোমরা, হ্যাঁ। দেখো এই এজেও কিন্তু আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে পাচ্ছি, সাথে সাথে অন্যান্যটা। মেটাফিজিক্যাল পোয়েট্রি জ্যাকোবিয়ান এজে, হ্যাঁ। মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে পয়েটস কারা এবং মেটাফিজিক্যাল পোয়েট্রি কি, এই বিষয় সম্পর্কে একটা ধারণা আমরা নিতে পারি এগুলো, হ্যাঁ। তো এটা আমি যে দুটো দেখালাম এই দুটো একটু ভালো করে পড়বা, আর বাকিগুলো একটু দেখে যাবা। বিশেষ করে ব্রড কোশ্চেনগুলো একবারে সরাসরি পড়তে থাকো। এই শিটগুলো এখন পড়লে পড়বা, না পড়লে না পড়বা, যার পড়ার দরকার আছে সে পড়বা। বিশেষ করে পিরিটান এজটা যদি একটু পড়ো তাহলে হয়তো বা পিরিটান এজ রিলেটেড যে বিষয়গুলো সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, হ্যাঁ। এগুলো একটু দেখে নিবা। মানে মূল কথা হলো ব্যাপক পড়তে হবে, হ্যাঁ, একটু পড়তে হবে, তাহলে অল্প স্বল্প পড়ে এই হিস্ট্রিকে নিয়ন্ত্রণে নেওয়া কিন্তু একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ। কি সবাই বুঝতে পারতেছো? আর পড়তেছো তো বাড়িতে নাকি? কত ঘন্টা ধরে পড়তেছো এখন? 2-3 ঘন্টা? এখন মিনিমাম কত ঘন্টা পড়তে হবে বলো তো? বলো কত ঘন্টা ধরে পড়তেছো বর্তমানে? কেমন পড়াশোনা? 10 ঘন্টা। 10 ঘন্টা হচ্ছে মোটামুটি। এখন এমন একটা অবস্থা যে বাড়ির থেকে বার হওয়ার সুযোগ নেই, হ্যাঁ। বাড়ির থেকে বার হওয়ার কোনো সুযোগ নেই, যতটুকু পারা যায় পড়তে হবে, হ্যাঁ। শ্রাবণী দেব আছো নাকি? শ্রাবণী দেব, হ্যাঁ স্যার। কি পড়াশোনা হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে এদিকে কে আছে ছেলেদের ভিতরে? রুবেল চন্দ্র রায়, হ্যাঁ। হ্যাঁ স্যার পড়তেছি। পড়তেছো তো? সময় কতটুকু ধরে পড়তেছো বলো? স্যার সারাদিনে তো কম বেশি খেয়া করি, সারাদিনে না? হ্যাঁ, কিছু সময়। আমারই তো ভয় লাগতেছে, মানে তোমাদের পড়া মানে এত পড়া যে আমি যখন একা একা ভাবি যে যদি কেউ আগে না পড়ে থাকে তাহলে এগুলো সে কিভাবে মাথায় নিবে, হ্যাঁ। আমারই নিজের নিজে ভয় লাগে মাঝে মাঝে। তো ভয় পাওয়ার কিছু না, একটু সময় দিয়ে পড়ো। মোটামুটি 8-10 ঘন্টা এখন মিনিমাম মোটামুটি একটা বইয়ের সাথে লেগে থাকতে হবে, তাহলে একটা ভালো রেজাল্ট অবশ্যই হবে। যারা আগে পড়োনি, আর যারা আগে পড়েছো তাদের তো ব্যাপারটা জাস্ট রিভিশন দিলেই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ হলো এই রেনেসাঁস পিরিয়ডের আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, ব্রিফ, শর্ট, এই এজটা আমরা একদিন বেশি নিব, ঠিক আছে। এই এজটা আমরা একটু বেশি দিন সময় নিব একটু, কারণ এখানে একটু আমাদের আলোচনার বিষয় আছে। তো এই এজটার আমি প্রথমেই তোমাদেরকে আমি ব্রড এবং ব্রিফ কোশ্চেনগুলো পড়তে বলছি। ব্রড এবং ব্রিফ, হ্যাঁ, এই দুটাতে আগে দেখাবা, কারণ এই দুটো পড়লে শর্ট কোশ্চেনের অনেক কিছু চলে আসবে, কিন্তু শর্টে আবার কিছু কিছু ছোটো ছোটো বিষয় রয়েছে যার জন্য আমরা আলাদা দিনে একটু সময় নিব, হ্যাঁ। কারণ ব্রডটা একটু আইডিয়াল হলে পারেও শর্ট যে কোশ্চেনগুলো আছে একটু ভ্যারিয়েশন আছে, এই জন্য ওটার জন্য আমাকে আলাদা একটা সময় দিতে হবে, মনে থাকবে? আচ্ছা, ফাউজিয়া কিছু বলতে চাচ্ছ বলো তো? স্যার ওই যে গতদিন যে বলছিলেন নন মেজর সাবজেক্টের কথা, যারা খুঁজে পায়নি, তো তারা তো এখনো বলেনি যে কোন সাবজেক্ট, মানে কোন কোশ্চেন গুলি তারা খুঁজে পায়নি। হ্যাঁ, একটু তাহলে আমি এইটা আমি আগেই বলেছিলাম যে তোমরা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে অথবা গুগল ক্লাসরুমে কে কোন কোশ্চেন খুঁজে পাওনি সেটা একটু লিখে দিবা নাম্বার সহ, যাতে এই যে ফাউজিয়ার কাছে বই আছে সে ছবি তুলে তোমাদেরকে দিবে। আর যদি পেয়ে যাও তাহলে তো কোনো সমস্যা না, যদি না পেয়ে থাকো তাহলে দিবা, এটা একটু বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি দিয়ে দিই যে ব্রিফ এবং ব্রড কোশ্চেন্সগুলো, হ্যাঁ, অফ দ্য রেনেসাঁস পিরিয়ড। আর যে শিটগুলো দিব সেই শিটগুলো যদি মনে হয় তোমাদের পড়ার সময় আছে তো তোমরা পড়বা, কারণ শিটগুলো পড়লে পরে ব্রড কোশ্চেনগুলো আর বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি মেটাফিজিক্যাল পোয়েট্রি যেহেতু আমি বড় কোশ্চেন হিসেবে দিয়েছি ওইটা একটু দেখিয়ে দিলাম, তোমরা ওই জায়গাটা একটু রিডিং দিও, বা রিডিং না পড়লে হবে, কারণ ওই তথ্যগুলো ওখানেই আছে, তথ্যগুলো ওখানেই দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তো একটু পড়তে থাকো, আর কোনো সমস্যা হলে অবশ্যই আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আর লিখবা, পড়বার একটু একটু হলেও কিছু হলেও লিখতে হবে, কিছু হলেও লিখতে হবে। আমি যে একটু টেস্ট নিব বা তোমাদের যে লেখাবো সেই সুযোগটাই আমি পাচ্ছি না, যে আবার সময় নষ্ট হবে কি না। এই জন্য আমরা দ্রুত একটু যদি পোয়েট্রি পর্যন্ত একটু দ্রুত শেষ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ।
আচ্ছা, এমনি আর কারো কোনো কথা আছে? আপাতত না স্যার। আচ্ছা, তাহলে পড়তে থাকো, সমস্যা বার করো, আগামী ক্লাসে তাহলে কথা হবে। ওকে, তো গুড নাইট, বাই।